আসসালামু আলাইকুম। গুড ইভিনিং, গুড আফটারনুন। ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, জি, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন অলরেডি আমরা 4 মিনিট ওয়েট করেছি। সো আরেক মিনিট ওয়েট করি। আমার মনে হয় এর মধ্যে সবাই চলে আসবে। আচ্ছা, আমার ওয়েবিনার একটা লাস্ট উইকে, গুড আফটারনুন, গুড ইভিনিং। ওকে, লাস্ট উইকে আমার একটা ওয়েবিনার ছিল। তো এখানে যারা যারা ওয়েবিনারে পার্টিসিপেট করেছেন, প্লিজ আপনারা চ্যাট বক্সে একটু ইয়েস দিয়ে আমাকে একটু জানাবেন। জাস্ট আমার বুঝতে একটু সুবিধা হবে কারা ছিল আমার লাস্ট ক্লাসে। ওকে, আমি দেখতে পাচ্ছি তারমিন হাসান। হ্যাঁ, আপনাকে, হ্যাঁ মনে আছে আপনি ছিলেন ওয়েবিনারে। এছাড়া বাকিরা যদি একটু ইয়েস নো লিখে আমাকে একটু জানাতেন আমার সুবিধা হতো। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে সবাই একটু আমরা চ্যাট বক্সে লিখি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 3জন অলরেডি লিখেছে। একটু যদি সবাই লিখি তাহলে রেসপন্সটা পেতে সুবিধা হচ্ছে। আচ্ছা, আমি দুটো ইয়েস পেয়েছি এর মধ্যে। মিস্টার হাসান আলম ওয়েবিনারে ছিলেন। আচ্ছা, ওকে। তাহলে মোটামুটি ওকে, নাইস। শাহনাজ পারভিন, আপনিও ছিলেন ওয়েবিনারে। ওকে, তাহলে শুরু করে দিই আমরা অফিসিয়ালি। আমাদের আজকে মাস্টার ক্লাস হবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। তাহলে আমাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স উইথ এআই। আর এটা পুরো প্রোগ্রামটাই আমরা বাংলাতে সাজিয়েছি। আর আজকে আমরা করতে যাচ্ছি এটার মাস্টার ক্লাস। লাস্ট উইকে আমাদের একটা ওয়েবিনার ছিল যেটাতে আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করেছি, আমরা অনেক ইন্টারাক্টিভ ডিসকাশনে ছিলাম। আজকে আসলে মাস্টার ক্লাসটা আমরা কতগুলো সেগমেন্টে সাজিয়েছি। আমি যদি একটু স্পেসিফিক্যালি আপনাদেরকে বলি, সো আমাদের এই 5টা সেগমেন্ট মোটামুটি থাকছে আজকের টোটাল মাস্টার ক্লাসে। প্রথম সেগমেন্টটা হচ্ছে যে কেন আমরা ডেটা অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্সকে ক্যারিয়ার হিসেবে নিব। আমরা যেহেতু আজকে মাস্টার ক্লাসে এসেছি, সো আমি এটা ভেবে নিতেই পারি যে সবাই আসলে ডেটা প্রফেশনাল পাথে আমরা যেতে চাচ্ছি, রাইট? আমরা ডেটা ড্রিভেন ক্যারিয়ারের কথা চিন্তা করছি এবং আমরা জানতে চাচ্ছি যে কেন আসলে আমরা ডেটা আর বিজনেস অ্যানালিস্টকে আমরা আমাদের ক্যারিয়ার হিসেবে নিব। ওকে, সেকেন্ড সেগমেন্টে আমরা বলতে চাচ্ছি যে এখন জব প্রসপেক্টটা কি, যেটা আমরা জানতে চাই। খুবই রেলিভেন্ট একটা কোয়েশ্চেন, এখন জব মার্কেটের কি অবস্থা। সো আমরা সেই ডিটেলসে একটু যাব, কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করব। আর এগেইন এটা যেহেতু ডেটা ড্রিভেন একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, আমরা ডেটা নিয়ে কাজ করব। ওকে, সো এটা নিয়ে কথা বলতে গেলেই অনেক ডেটা চলে আসবে, ডেটা অ্যানালাইসিস চলে আসবে। সো ওই দিকেই চলে যাব। আমাদের থার্ড সেগমেন্ট হচ্ছে যে আরো একটা কমন কোয়েশ্চেন যেটা মোটামুটি সবারই থাকে, যে এআই আসাতে এই রোলটার কি কি চেঞ্জ আসছে, বা এআই কে আমরা কিভাবে ইন্টিগ্রেট করছি আমাদের ট্র্যাডিশনাল রোল বা ট্র্যাডিশনাল যে পজিশনটা ছিল সেটার সাথে। এরপরে ফোর্থ সেগমেন্টে আমরা যে প্রোগ্রামটা আমরা সাজিয়েছি, আহ সেই প্রোগ্রামটা একটা ওভারভিউ আপনাদেরকে দিব। আমরা বিভিন্ন সেগমেন্টে ওখানে কিছু মডিউল আমরা ভাগ করেছি, কোন মডিউলটার কতটুকু ওয়েটেজ এবং সেটাকে আমরা কিভাবে প্রায়োরিটাইজ করছি সেটা একটা ওভারভিউ থাকবে। এবং লাস্টলি আমরা ইউজ কেস বেসিসে একটা টুল নিয়ে দেখব। আমরা কিছু টুল যেহেতু শিখবো এই প্রোগ্রাম থেকে, সো একটা টুলকে আমরা সিলেক্ট করে সেটার বেসিসে কিছু ইউজ কেস আমরা সলভ করব। আচ্ছা, আর এগেইন আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু এটা ইউনিভার্সিটি লেভেলের কোনো কোর্স না, যেহেতু এটা একটা প্রফেশনাল লেভেলের কোর্স, এবং এন্ড অফ দ্য কোর্স আমাদের গোল হচ্ছে স্কিলগুলোকে শুধু ডেভেলপ করা না, স্কিল যে আমরা এখান থেকে গেইন করব সেটার একটা রেজাল্ট আমরা দেখাবো, সেটার একটা রিফ্লেকশন থাকবে আমাদের পোর্টফোলিওতে, যেটা আমরা জবের জন্য এমপ্লয়ারদের কাছে প্রেজেন্ট করতে পারি। সো আমাদের কাজটা আমাদের প্রুফ হিসাবে আমাদের সাথে থাকবে যে আমরা শুধু স্কিলগুলো জানি, সেটা আমাদের সিভিতে লেখা সেটাই এনাফ না, আমরা কাজগুলো করেছি সেটার একটা রিফ্লেকশন আমরা আমাদের এমপ্লয়ারদের দেখাতে পারবো যখন আমরা ইন্টারভিউ দিতে যাব। সো কোর্সটা ইন্টারঅ্যাক্টিভ হবে, আমি আশা করব আপনারা প্রত্যেকেই কমিউনিকেট করবেন প্রপারলি, ইন্টারঅ্যাক্ট করবেন প্রতিটা কেসে, এই কোর্সটার প্রত্যেকটা স্টেপে। আর আপনাদের ইন্টারাকশনের সুবিধার জন্য আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, আমি এই গ্রুপটার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সো এটাতে আপনারা জয়েন করে এই প্রোগ্রামটা শুধু না, আমাদের এখন আসলে ফিউচার কি কি ট্রেন্ড হতে পারে, আমাদের জব মার্কেটটার এখন কি অবস্থা, বা অনেক সময় কোনো লেটেস্ট জব নিউজও হয়তো ওখানে থাকতে পারে, সব ধরনের ডিসকাশন, কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে, কেউ কোনো ধরনের প্রবলেমে যদি স্টাক হয়ে যায় কোনো কিছু সলভ করতে গিয়ে, সব ধরনের ডিসকাশন সেখানে হতে পারে। সো আমি যদি একটু চ্যাট বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিই, প্লিজ সবাই এই লিঙ্কে ক্লিক করে
গ্রুপ চ্যাটটাতে একটু জয়েন করেন, তাহলে আপনাদের শুধু এখন যে সুবিধা হবে সেটা না, এটা কিন্তু সবসময়ের জন্য একটা গ্রুপ আমরা ক্রিয়েট করে ফেললাম, রাইট? সো আমরা একটা ফ্যামিলির মতো এখানে আমরা একসাথে অ্যাটাচ থাকছি, যখন যে ধরনের হেল্প আমরা করতে পারবো, অনেক ধরনের ডিসকাশন করতে পারবো। ওকে, সো আজকের মাস্টার ক্লাসটার এই পাঁচটা ভাগ, পাঁচটা সেগমেন্টের পরে যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে এত কথা যে আমি বলবো বা এত কিছু যে আমি বলছি, আমি আসলে কে? সো একটু নিজের ইন্ট্রোডাকশনটা দেই। পুরাটা প্রোগ্রামে আমি আপনাদের ইনস্ট্রাক্টর থাকবো, টোটাল জার্নিতে আমাকে পাবেন। আমার নাম রায়ানা কাদির, আমি অরিজিনালি বাংলাদেশ থেকে, এখন আমি লোকেটেড মিশিগানে। সো আমার ক্যারিয়ার হিসাবে আসলে আমার এক যুগের ক্যারিয়ার, লিটারালি লাইক 12 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স আমার আছে। তার মধ্যে আমি ক্যারিয়ার স্টার্ট করি আইটি এক্সিকিউটিভ হিসাবে। খুব অল্প সময়ের জন্য ছিল জিএসকে, যে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে সেখানে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সো ওখানে আমি 2-3 মাসের মতো থাকি। এরপরে আমি একটা ভালো অফার পাই স্যামসাং R&D ল্যাব থেকে, যেটা আসলে একটা ইন্টারন্যাশনাল ল্যাব। সো ওরা আমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন কিউএতে অফার দেয়। ওখানে ছিলাম 3.5 বছর। স্যামসাং রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সাথে ছিলাম। সো তখন আসলে স্যামসাং অ্যান্ড্রয়েড ফোনগুলো ফার্স্ট লঞ্চ করা শুরু করে। সো আমি আসলে একদিক থেকে খুব লাকি যে আমি একদম 2011-এর ওই টাইমটাতে আমি স্যামসাং এ ছিলাম, যে সময় ওরা অ্যান্ড্রয়েড লঞ্চ করে, নতুন নতুন অ্যান্ড্রয়েড ভার্সন আসতে শুরু করে, অ্যান্ড্রয়েড ভার্সন গুলো আবার অ্যালফাবেটিক্যালি যাইতো। তো ওই টাইমটাতে আমি অ্যাকচুয়ালি ওদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। আমার নেক্সট জব ছিল স্টিভো ডিএক্স এ, যেটা আসলে ইউরোপিয়ান জায়ান্ট একটা। সো ওরা মিডিয়া ডেটা নিয়ে কাজ করতো, সিএমএস কোম্পানি ছিল। সো ওখানে আমি আমার লংগেস্ট টাইম অফ মাই ক্যারিয়ার ছিলাম, 8.5 বছর। ওখানেও ছিলাম হচ্ছে গিয়ে কিউএতে। বাট ওখানে ফুল টাইম কাজ করার সাথে সাথে প্যান্ডেমিকের টাইমে আরেকটা ব্যাপার যেটা হলো, যে আমি আরেকটা অফার পাই এআই আর এমএল নিয়ে কিছু কাজ করার জন্য। অফারটা আসে হচ্ছে চার্লস ডারউইন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে, এবং সেখানে ওরা আমাকে কিছু এআই মডেল ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে ডেটার, বিভিন্ন ধরনের ডেটা, আসলে অডিও ডেটা, টেক্সট ডেটা, ইমেজ ডেটা, যেটা কম্পিউটার ভিশন, সব ধরনের ডেটা নিয়ে আমি কাজ করেছি। হেলথ সেক্টরে মোস্টলি কাজ করা হয়েছে। এছাড়াও আমি যেহেতু অডিও ডেটা নিয়ে কাজ করেছি, টেক্সট স্পিচ টু টেক্সটের কিছু কাজ আমি করেছি। আমি সোশ্যাল মিডিয়া ডেটা নিয়ে কাজ করেছি, যেটা এখন প্রচুর আনস্ট্রাকচার ডেটা নিয়ে কাজ হচ্ছে। সো আসলে আমার ডেটা জার্নিটা স্টার্ট হয় প্যান্ডেমিকের একদম শুরু থেকে। আসলে ডেটার একটা মানে ইভলভটা শুরু হয় কিন্তু ওই টাইমে, আমরা পরে যখন গ্রাফ গুলা দেখবো তখন ট্রেন্ডটা আরো ভালো ফলো করতে পারবো। আর ইউএসএ তে আমার ডেটা অ্যানালিস্ট হিসেবে একটা সেক্টরে, এডুকেশনাল সেক্টরে আমার কাজ আছে, সেখানে আমি অ্যাকচুয়ালি অ্যানালিস্ট হিসেবেই ছিলাম। সো যেহেতু আমি এআইএমএল নিয়ে কিছু কাজ করেছি, সো আপনাদেরকে বলতে পারি যে রিসার্চ গেটের প্রোফাইলটা আপনারা দেখে আসতে পারেন, যেখানে বেসিক্যালি আমার সবগুলো রিসার্চ, সবগুলো কাজের একটা লিস্ট আছে। গুগল স্কলারে আপনারা যদি সার্চ করেন, তাহলে এ ধরনের একটা রেজাল্ট দেখা যাবে, যেখানে বেসিক্যালি আমার সবগুলা পাবলিকেশন এবং সবগুলা আমার কনফারেন্স পেপারে কিছু পাবলিকেশন ছিল, সেটার একটা লিস্ট পাওয়া যাবে। আর আমার একটা মাস্টার্স ডিগ্রি আছে ইউনিভার্সিটি অফ মিশিগান ডিয়ারবর্ন থেকে, যেটা কম্পিউটার সায়েন্সের উপরই। আর ইন্টারেস্টিং ব্যাপার আমি নিজের ক্ষেত্রে একটা বলি, যে আমি জব শুরু করার পর থেকে আমার ক্যারিয়ারে প্রতিটা জায়গায় আসলে আমার মেন্টরিং করতে হয়েছে। মেন্টরিং বা লেকচার দেয়া, ট্রেনিং দেয়া, প্রতিটা জায়গায় করতে হয়েছে। স্যামসাং থেকে শুরু করে, স্যামসাং বেসিক্যালি আমি 2টা ব্যাচকে একদম নিজের হাতে তৈরি করেছিলাম, মানে ওদের লেকচারিং থেকে শুরু করে ওদের হ্যান্ডস অন ট্রেনিং, একদম প্রোডাকশন লেভেলে যাওয়া পর্যন্ত কমপ্লিটলি আন্ডার মাই বেল্ট। দেন যখন আমি এসএনই কে আসি, যেটা স্টিভোডিএক্স ইউরোপিয়ান কোম্পানি, ওখানে আমি অফিসিয়াল মেন্টর হিসেবে ছিলাম জুনিয়র ইঞ্জিনিয়ারদের। ইউএসএ তে আসার পরে আমি টিএশিপ করেছি, আমি আন্ডারগ্রেডের ছেলে মেয়েদের টিউটরিং করেছি। আমি যখন ডেটা অ্যানালিস্ট ছিলাম তখনও আমি মেন্টরিং করেছি। সো স্টুডেন্ট পড়ানো, মেন্টরিং, এগুলা আসলে আমি এনজয় করি, এখনো আছে আমার সাথে, এবং আমি আশা করব আপনারাও প্রোগ্রামে থেকে সেই জার্নিটাকে আমার আরো স্মুথ করবেন। ওকে, সো আমরা স্ট্রেইট চলে যাই আমাদের সেগমেন্ট গুলাতে, যে আমরা কতগুলো সেগমেন্ট নিয়ে কথা বলেছি। এটা হচ্ছে গিয়ে সেটা ফার্স্ট সেগমেন্ট, যে কেন আমরা ডেটা অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার করব কারেন্ট এই 2025-2026। মেইন রিজন হচ্ছে ডেটার গ্রোথ এখন অনেক বেশি। সো আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করি আর একটু জব মার্কেটের দিকে একটু হলেও তাকাই, আমরা দেখতে পাবো যে 12,000 থেকে 160,000 অ্যাক্টিভ জব আছে ইউএসএ তেই। আমরা যদি কানাডা কনসিডার করি, এটা অলমোস্ট ডাবলের কাছাকাছি হবে। সো এই যে হিউজ মার্কেট একটা ওয়েট করে আছে, এই মার্কেটের জন্য আসলে স্কিল ডেটা অ্যানালিস্ট দরকার। শুধু যখন আমরা বলছি স্কিল ডেটা অ্যানালিস্ট, সেটা মানে শুধু ট্র্যাডিশনাল স্কিল গুলো থাকলে হবে না, সেটার সাথে কিছু আপগ্রেড করা লাগবে, কিছু এআই
ইন্টিগ্রেশন দরকার হবে, কিছু ক্লাউড কিছু ক্লাউড কম্পিউটিং এর নলেজ থাকতে হবে, কিছু হয়তো অটোমেশন দরকার হবে। সো এই ইন্টিগ্রেশনটার ফলে যে স্কিলটা ডেভেলপ করবে, আপস্কিলিং একটা সিচুয়েশন তৈরি হবে, সেই স্কিলড ডেটা অ্যানালিস্টদেরকে আসলে এখন মার্কেট চাচ্ছে। সো তারা যদি তারা এক ধরনের প্রজেকশন করেছে যে নেক্সট গ্রোথটা কি হবে, সেটা একটা খুব ভালো সিগনিফিকেন্ট গ্রোথ। যদি আমরা একটু স্পেসিফিক্যালি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে নেক্সট 6-7 বছরে, দ্যাট মিনস 2032 পর্যন্ত, আসলে ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স ওরা একটা খুব সলিড প্রজেকশন দিয়েছে, 23% গ্রোথ হবে ডেটা অ্যানালিস্ট মার্কেটে, উইচ ইজ ভেরি প্রমিসিং অ্যান্ড ভেরি গুড নিউজ ফর দ্য ডেটা অ্যানালিস্ট অ্যান্ড অল ডেটা ড্রিভেন প্রফেশনালস আসলে, রাইট? সো যদি একদম স্পেসিফিক্যালি কত $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট হবে সেটা আমরা দেখতে চাই, আমরা এখানে দেখতে পাবো যে এখন আমরা আছি 2025-এ, রাইট? সো ইট 64.4 বিলিয়ন ইউএসডি। সো 2032-তে গিয়ে এটা আসলে অলমোস্ট 400 বিলিয়ন ইউএসডি তে দিকে চলে যাবে। সো মার্কেট হয়ে যাবে ম্যাসিভ, সেখানে প্রচুর অপরচুনিটি হবে। সো এই টাইমটা একটা পারফেক্ট টাইম ডেটা ক্যারিয়ারের জন্য, ডেটা ড্রিভেন ক্যারিয়ারের জন্য। সো এগেইন, যদি আমরা বলি যে এইটা কি আমাদের এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ হতে পারে এটা আমাদের এন্ট্রি পয়েন্ট, যদি আমাদের কোনো প্রায়র নলেজ না থাকে ডেটার ব্যাপারে, অথবা কিছু প্রায়র নলেজ থাকেও, এই প্রোগ্রামটা, দিস শুড বি দ্য এন্ট্রি পয়েন্ট, দিস ক্যান বি দ্য এন্ট্রি পয়েন্ট ফর আওয়ার নেক্সট প্যাথ। কারণ যেটা আগেও বললাম যে একটা ম্যাসিভ ইন্ডাস্ট্রি আসলে আমাদের জন্য ওয়েট করে আছে। সো আমরা আমাদের টাইমটাকে কেন ভালোভাবে ইনভেস্ট করি না কিছু স্ট্রাকচার্ড ওয়েতে স্কিল গ্যাদার করার জন্য? শুধু স্কিল গ্যাদার না, আমি যেটা বারবার বলছি যে স্কিলগুলো ইমপ্লিমেন্টেশন, আমরা কিছু প্রজেক্ট রাখছি, ওই প্রজেক্টে আমরা দেখাতে পারবো, যাতে করে আমরা মার্কেটকে বোঝাতে পারছি যে না, এই স্কিলগুলো শুধু আমার আছে সেটা না, আমি এগুলো নিয়ে কাজ করেছি। সো আই হ্যাভ দ্য স্কিল অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স এট দ্য সেম টাইম, রাইট? আর যেটা আমি বললাম, যেহেতু শুধু ট্র্যাডিশনাল স্কিল দিয়ে আসলে হবে না, আমাদের আসলে মার্কেটের সাথে অ্যালাইন্ড হতে হবে। মার্কেট আসলে কি চাচ্ছে? মার্কেট চাচ্ছে এআই ইন্টিগ্রেশন, মার্কেট ডিমান্ড করছে ক্লাউড কম্পিউটিং এর নলেজ, মার্কেট ডিমান্ড করছে অটোমেশন এর নলেজ। সবগুলো যদি ইন্টিগ্রেট করে আমরা নিজেদের স্কিলটাকে আপ করতে পারি, তাহলে আসলে এনিবডি can evolve in this field by mastering the related skills and adapting to the new trends। তার মানে এই দুইটার একটা সম্মিলন থাকবে আমাদের কমপ্লিট প্রোগ্রামটার মধ্যে। লাস্ট ক্লাসে একটা ব্যাপার নিয়ে কথা হয়েছিল যে আমরা কি বাসায় বসে আসলে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবো? খুব ভালো একটা স্ট্যাটিস্টিক্স আমাদের হাতে আছে, যেখানে বলছে যে আনলাইক আদার প্রফেশনস, আসলে ডেটা ড্রিভেন প্রফেশন গুলা এমন যাতে করে এটা আসলে আমাদের সেই ফ্লেক্সিবিলিটিটা দিবে যাতে আমরা রিমোট জব করতে পারবো। সো যদি স্ট্যাটিস্টিক্সের দিকে আমরা তাকাই, পাই চার্টটা বলছে যে 43% জব আসলে রিমোট জব, ওকে, আর হাইব্রিড আছে 41%, দ্যাট মিনস মিক্সচার অফ রিমোট অ্যান্ড অনসাইট বোথ। আর অনসাইট বা অফিসে গিয়ে হচ্ছে 16%। সো আসলে এটা অনেক বড় একটা ফ্লেক্সিবিলিটি, এটা আমরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারবো। আচ্ছা, আর জবের কথা যেটা বললাম, এটা হচ্ছে কি একদম প্রুফ যে আমি জাস্ট এই মাস্টার ক্লাসের কিছুক্ষণ আগে আমি যখন গুগল করলাম হাউ মেনি অ্যানালিস্ট জবস আর দেয়ার ইন দ্য ইউএস, রিওস জেমনাই আমাকে যেটা অ্যান্সার দিল সেটা হচ্ছে যে 149,000 থেকে 170,000 প্লাস অলরেডি ইউএসএ তে আছে। কানাডার দিকে তাকালে জিনিসটা আরো বড়, আরো ম্যাসিভ, রাইট? সো লিঙ্কডইনে হচ্ছে 149,000, ফুল স্ট্যাক একাডেমিতে হচ্ছে 170,000, গ্লাসডোরে আছে 13,500। সো ওভারঅল আসলে হিউজ, ম্যাসিভ একটা ইন্ডাস্ট্রি, রাইট? এটার ব্যাপারে আমরা আগেও বলেছি। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু ডেটার জব মার্কেট নিয়ে কথা বলছি, আসলে এইটা প্রজেকশনটা তারা করছে কিভাবে? এই যে বলছে তারা নেক্সট 6-7 ইয়ার্সে এটা প্রসপেক্ট অনেক হাই হবে, গ্রোথ হবে 23%, এগুলো আসলে তারা বলছে কিভাবে? এগুলো তারা বলছে আসলে ডেটা অ্যানালাইসিস করে। কিভাবে ডেটা অ্যানালাইসিস করছে? যদি আমরা বাম দিকের গ্রাফটার দিকে তাকাই, ব্লু গ্রাফটা, ওকে, শুধু ব্লু কার্ভটার দিকে আমরা তাকাবো, এটা আসলে একটা ডেটা এন্ড এমএল জবস এর একটা গ্রোথ ফ্রম 2015 টু 2025। দ্যাট মিনস আমরা এখন আছি 25 এর লাস্ট 10 ইয়ার্স এর, মানে একটা হিস্টোরিক্যাল ডেটা আর কি, রাইট? সো হিস্টোরিক্যাল ডেটাটা বলছে যে 15 to 2020 কার্ভটা ছিল, হ্যাঁ, উপরের দিকে যাচ্ছিল, বাট এরকম অ্যাঙ্গেলে। বাট 2020 থেকে 2025 পর্যন্ত শিফট কার্ভের অ্যাঙ্গেলটা কিন্তু অনেক হাই, তার মানে খুব শার্প একটা রাইজ ছিল 2020 থেকে। কারণ আমরা সবাই জানি প্যান্ডেমিক হিট করার পরে ডেটা জেনারেশন অনেক বেশি ছিল। ইট স্টার্টেড ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া টু গ্রোসারি সেলস টু এভরিথিং, এভরিথিং ওয়াজ অন দ্য ইন্টারনেট, তাই না? সবাই, সবার লাইফটা তখন ইন্টারনেট বেসড হয়ে গেল, আমরা সবকিছু তখন
অনলাইনে করা স্টার্ট করলাম। সো হিউজ অ্যামাউন্ট অফ ডেটা তখন জেনারেটেড হলো, সেটার রিফ্লেকশনই হচ্ছে এই শার্প কার্ভটা হচ্ছে। আর একদম ডান সাইডে যেটা, সেটা হচ্ছে কি, যেটার কথা একটু আগে বললাম, যে গ্লোবাল ডেটা জেনারেশন অ্যানুয়ালি, যেটা সেটা হচ্ছে 2020 থেকে খুব হাই একটা বারগুলা দেখা যাচ্ছে। সেগুলো বেসিকলি ওই প্যান্ডেমিকের টাইম থেকে এবং এখনো সেটা কন্টিনিউ করছে। আর ডেটা সেন্টার ক্রিয়েশন বা ডেটা সেন্টার কনস্ট্রাকশন আরো একটা বড় ভালো নিউজ আমাদের জন্য, কারণ এটাতে অনেকগুলো গ্যাপ তৈরি হবে। ডেটা প্রফেশনালদের জন্য অনেকগুলো গ্যাপ তৈরি হবে, তাদের লোক লাগবে এবং তারা তখন একদম স্কিল প্রফেশনাল চাইবে এসব ডেটা সেন্টারের এমপ্লয়মেন্টের জন্য, রাইট? বাট এট দ্য সেম টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ট্র্যাডিশনাল ডেটা রিলেটেড স্কিলগুলো জানলে হবে না, এআইএমএল জানতে হবে, মেশিন লার্নিং অ্যান্ড এআই জানতে হবে আমাদের। তার সাথে কিছু এক্সট্রা অ্যাজ এ হিউম্যান আমাদের যেসব কোয়ালিটি আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। সেগুলো কি? স্ট্র্যাটেজিক থিঙ্কিং। শুধু টুল সেট থাকলে আসলে হবে না আমাদের, উই শুড থিঙ্ক লাইক অ্যান অ্যানালিস্ট। সো স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা থাকতে হবে। একটা ডেটা ইনপুট হিসাবে পাওয়ার পরে আমাদের সেক্ষেত্রে একটা ইনসাইট বের করতে হবে, একটা স্টোরি বের করতে হবে। সো স্টোরি টেলিং উইথ ডেটা, এটা খুব ইম্পর্টেন্ট একজন অ্যানালিস্টের জন্য। আর কিছু অ্যাডভান্স অ্যানালিটিক্স স্কিল তাদের থাকতে হবে। এবার জব সেক্টরের দিকে একটু যদি আমরা তাকাই, যে কোন ধরনের ফিল্ডে ডেটা অ্যানালিস্টরা আসলে বেশি দরকার, আসলে সব ধরনের ফিল্ডেই দরকার। এক্ষেত্রে আমি যদি লিঙ্কডইন আপনাদেরকে দেখাই, সো জাস্ট লিঙ্কডইনে আমি ডেটা অ্যানালিস্ট হিসেবে যদি ইউএসএ তে সার্চ দিই, আমাকে দেখাচ্ছে দিস অ্যামাউন্ট অফ ডেটা অ্যানালিস্ট জবস ইন দ্য ইউএস। এবং আহ, যদি আমরা জবগুলো ওপেন করি, অনেকগুলো ডেটা সেন্টারের জব, প্লাস সাথে বেসিক পে রেঞ্জটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমরা দেখতে পাই যে নট জাস্ট ডেটা অ্যানালিস্ট, ডেটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যানালিস্ট, তারপরে সিনিয়র ডেটা অ্যানালিস্ট, বিজনেস ডেটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট, ফিনান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, there are many options here. Okay, see BI অ্যানালিস্ট। সো আসলে এটা একদমই লাইভ আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডইনে আমাদের কত ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট ভ্যারিয়েশনের জব আছে, ডেটা অ্যানালিস্টদের সার্চ দিলেই আমরা দেখতে পাই। আর সেক্টর যেটা বলছিলাম, যে ডিফারেন্ট সেক্টর কভার করে। সো ইট স্টার্টেড ফ্রম কমিউনিকেশন, দেন এডুকেশন, এনার্জি, এন্টারটেইনমেন্ট, ফিনান্সিয়াল। সবচেয়ে বড় কার্ভটা হচ্ছে টেকে, অফকোর্স টেকনোলজি, দেন সেকেন্ড হচ্ছে গিয়ে হেলথ কেয়ার, দেন ফিনান্স। এগুলাই হচ্ছে বড় বড় কতগুলো সেক্টর। এছাড়াও সব ধরনের সেক্টরে আসলে ডেটা তো সব জায়গায় আছে, রাইট? সো ডেটা অ্যানালিস্টদের দরকার সবগুলো সেক্টরেই। আচ্ছা, এখন যে রোলগুলো নিয়ে বলছিলাম, যে আমরা যেহেতু লিঙ্কডইন অলরেডি দেখে আসলাম যে শুধু ডেটা অ্যানালিস্ট না, বিভিন্ন ভ্যারিয়েশনও আছে, রাইট? ডেটা ড্রিভেন রোলগুলো। সো এই দুটো একদম স্ট্রেট ফরওয়ার্ড, ডেটা অ্যানালিস্ট এন্ড বিজনেস অ্যানালিস্ট, এই দুটো একদম স্ট্রেট ফরওয়ার্ড টু আওয়ার প্রোগ্রাম। বাট এটা ছাড়াও বিজনেস সিস্টেম অ্যানালিস্ট, মার্কেট রিসার্চ, ফিনান্সিয়াল, অপারেশন, প্রোডাক্ট, বিআই অ্যানালিস্টও আমরা দেখলাম, স্ট্র্যাটেজি অ্যানালিস্ট, সবকিছুই আসলে কভার করছে। এগেইন আমরা বলতে চাচ্ছি যে এই প্রোগ্রামটার পরে আহ, যদি আপনারা এই দুইটাতে একদম মাস্টার হয়ে যান বা একদম স্ট্রেট ফরওয়ার্ড এই দুইটাতে অ্যাপ্লাই করতে পারেন, আমি আপনাদের সেই কনফিডেন্স দিব যাতে করে আপনারা রেস্ট অফ দ্য রোলস এগুলোতে অ্যাপ্লাই করার জন্য প্রিপেয়ার্ড হয়ে যান। কারণ এন্ড অফ দ্য ডে এগুলো সবগুলো অ্যানালিস্ট জব, এবং সেগুলার আমরা রিসার্চ করে দেখেছি যে সেগুলোর রিকোয়ারমেন্ট 80 to 85% সিমিলার। ওই সিমিলারিটিটা আসলে আমরা আনতে চেয়েছি আমাদের প্রোগ্রামের মধ্যে, যাতে করে আফটার দিস প্রোগ্রাম ইউ আর কনফিডেন্ট ইনাফ টু অ্যাপ্লাই ফর দিস রোলস টু। ওকে, কিছু ডোমেইন নলেজের হয়তো এদিক ওদিক থাকতে পারে, বাট স্কিল সেট ওয়াইজ আপনাদের স্কিল যেহেতু রেডি থাকে। অ্যান্ড দেন এগেইন যেগুলো অলরেডি আমরা দেখে আসলাম লিঙ্কডইনে, তার কিছু এক্সাম্পল এখানে। এটা হচ্ছে গিট ল্যাবের, তারপর এটা হচ্ছে ওয়াল ডিজনির। ওকে, তারপর এটা হচ্ছে কমকাস্টার, উইচ ইজ টেকনোলজি। দেন এগেইন এটা হচ্ছে এম ল্যাবস এর, আর এটা হচ্ছে বিজনেস ডেটা অ্যানালিস্ট। সো ডিফারেন্ট টাইপের রোল ডিফারেন্ট সেক্টরে, বাট দেন এগেইন
মেইন ব্যাপারটা একটাই, যে অ্যানালিস্টের কাজ এবং যেগুলোর মধ্যে কিছু সিমিলারিটি আছে। একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদেরকে বলতে পারি যে যদি এটা আপনাদের এন্ট্রি পয়েন্ট হয় বা এটা যদি আপনাদের স্টার্টিং পয়েন্ট হয়, আপনারা তো স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে অ্যানালিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারেন বা আলটিমেটলি ওইখানে প্যাথ হিসেবে ওটাকে সিলেক্ট করতে পারেন। বাট আদার দেন দ্যাট আপনারা কিন্তু এখান থেকে অনেক ডিপেও আসলে মুভ করতে পারেন। কিভাবে? আমরা বললাম যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট অ্যান্ড আদার অ্যানালিস্ট হিসেবে হতে পারেন, সেটা খুবই কমন। কিন্তু আপনারা কিন্তু ডেটা সায়েন্টিস্ট আর একটু ডিপে যেই রোলগুলো আছে সেগুলাতেও আপনারা আলটিমেটলি গো থ্রু করতে পারেন। ডেটা অ্যানালিস্ট ক্যান বি দ্য এন্ট্রি পয়েন্ট, সো এখান থেকে আপনারা মুভ করতে পারেন ডেটা সায়েন্টিস্টের দিকে। এবং ফাইনালি আপনারা ম্যানেজমেন্টের সাইডে যদি কিছুটা মুভ করতে চান, দেন সিনিয়র ম্যানেজমেন্ট বিজনেস অ্যানালিস্টের দিকে যেতে পারেন, অ্যানালিটিক্স এর ম্যানেজার হতে পারেন, ডিরেক্টর অফ অ্যানালিটিক্স। সো দিস আর লাইক, দিস ইজ দ্য গোয়িং টু বি দ্য ফিউচার ফর দ্য ডেটা ড্রিভেন ইন্ডাস্ট্রি, রাইট? ডেটা ড্রিভেন বিজনেস। সো আপনারা যদি এটাকে এন্ট্রি পয়েন্ট হিসেবে, স্টার্টিং পয়েন্ট হিসেবে কনসিডার করেন, তাহলে আলটিমেটলি যত ডিপে যাবেন, সেটা কমপ্লিটলি ডেটা সায়েন্টিস্ট দিকে হোক বা ম্যানেজমেন্টের দিকে হোক, আপনারা কিন্তু আসলে ডিপে ডাইভ করতে পারছেন, রাইট? আচ্ছা, এরপর সবার আরেকটা কোয়েশ্চেন থাকে যে কি ধরনের স্যালারি হতে পারে। সো অ্যাভারেজে আসলে ইউএস এর স্যালারি ওরা বলছে যে 100,000 থেকে 110 কে পর্যন্ত হতে পারে। বাট যদি আরেকটু আমরা অ্যাভারেজ তাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ যদি আমরা একটু সেগমেন্ট করি, তাহলে দেখা যায় যে একদম এন্ট্রি লেভেলে 1 to 2 ইয়ার্স, তারপরে যদি কিছু এক্সপিরিয়েন্স হয়, দ্যাট ইজ 2 to 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হলে হচ্ছে 100K। 5 to 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স হলে সেটা থেকে আরেকটু বাড়বে, এবং ফাইনালি 8 ইয়ার্স প্লাস হলে অফকোর্স সেটার অ্যাভারেজটা 117, বা তার থেকেও বেশি হতে পারে। এগেইন ইট ভ্যারিজ উইথ ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট জোনস। সো কিছু ভ্যারিয়েশন থাকবে, বাট দেন এগেইন একটা গুড অ্যামাউন্ট অফ কম্পেনসেশন ডেটা অ্যানালিস্টরা ড্র করতে পারে। আর যদি একটু কম্পেয়ার করি কানাডার সাথে, একটু এদিক ওদিক হবে হয়তো। সিনিয়র ডেটা অ্যানালিস্ট অর জুনিয়র সব পজিশনে একটু ভ্যারি করতে পারে ইউএস এর থেকে। আর যে লোকেশনের কথা বললাম, ইউএস এর মধ্যেও ভ্যারি করতে পারে। কানাডা আর ডিসির মধ্যে যেমন স্যালারি কিছু ভ্যারি করবে, আবার গুগল আর মাইক্রোসফটের স্যালারি ভ্যারি করবে। সো ভ্যারি করবে হালকা পাতলা, বাট আমরা কি জানতে পারলাম যে এখন 100K প্লাস অ্যাভারেজই চলে গিয়েছে। সো উই ক্যান এক্সপেক্ট সামথিং রিয়েলি প্রমিসিং, সামথিং রিয়েলি গুড ফ্রম দিস ডোমেইন, ফ্রম দিস প্যাথ। ওকে, এরপরে আমাদের থার্ড সেগমেন্টে আমরা চলে আসি যে এআই ইন্টিগ্রেশনটা আমরা আসলে কিভাবে ডেটার সাথে ইনকর্পোরেট করব। আচ্ছা, এটার একটু ডিপে যাওয়ার আগে দুইটা কথা একটু বলে নেই যে এআই ডেটা অ্যানালিস্ট জব রিপ্লেস করছে না, দ্যাটস ফর শিওর। এবং সেসব মানুষ আসলে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করবে যারা এআই এর নলেজটাকে, এআই টুল ইউজ করাটাকে লেভারেজ করতে পারে, যারা নিজেদেরকে আপস্কিল করতে পারে, যারা এআই অ্যাডপ্ট করতে পারে তাদের রেগুলার কাজের সাথে। আর খুব পজিটিভ একটা নিউজ হচ্ছে যে, যেটা আমি একটু আগেও বলেছি, যে এআই এমন কিছু নতুন জব ক্রিয়েট করছে বা ফিউচারে আরো করবে, যেগুলোর কথা লাস্ট 5 ইয়ার্সে কেউ চিন্তা করেনি কখনো, রাইট? 5 ইয়ার্সে এগুলো আসলে ছিলই না। নতুন এমন কিছু জব আসবে, অলরেডি আসছে এবং আসবে নেক্সট 5 ইয়ার্সে, যেগুলো অনেক অপরচুনিটি ক্রিয়েট করে দিবে। এবং বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স লেভেল হয়তো তাদের রিকোয়ারমেন্ট হবে। ইটস নট অলওয়েজ দ্য কোডিং থিং, যেটা আমি আগেও বলেছি যে শুধু কোডিং জানা লোকরাই কিন্তু এখন ওই অপরচুনিটিটা পাচ্ছে না। যারা জিরো কোডিং জানে তারাও ড্র্যাগ ড্রপ করে অনেক প্রবলেম সলভ করতে পারবে। অনেক ধরনের আসলে অপশন এখন ওপেন আছে। আর এখন যেহেতু এআই এর হেল্প আমরা নিতে পারছি ডিরেক্টলি, সো কোডিং এর জন্য যেসব এআই বস বা এআই মাস্টার আছে, তাদের হেল্প নিয়ে আসলে আমরা কমপ্লিট স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেলতে পারি একটা সফটওয়্যারের বা একটা কমপ্লিট ড্যাশবোর্ডের, রাইট? সো সেই স্কিলগুলোকে আমরা আসলে শিখবো কিভাবে করে ট্র্যাডিশনাল স্কিলের সাথে সাথে আমরা ওই
এআই লেভারেজটাকে আমরা আমাদের স্কিলের মধ্যে করে ইনকর্পোরেট করতে পারবো। আচ্ছা, তো যখন আমরা আপস্কিলের কথা বলছি বা এআই জানার কথা বলছি, তখন একটু যদি জুম ইন করে আমরা বলি যে এআই এর কি কি জানতে হবে। সো সবচেয়ে বড় চাংটা হচ্ছে মেশিন লার্নিং। ওকে, সো আমরা মেশিন লার্নিং কেও কিন্তু আসলে আমাদের কোর্সের সাথে অ্যাড করেছি। মেশিন লার্নিং এর আইডিয়া আপনাদের দেওয়া হবে, যাতে করে একটা মিনিমাম ডেটা নিয়ে আমরা কিভাবে মেশিন লার্নিং মডেল আসলে আমরা ক্রিয়েট করতে পারি, কিভাবে ডিপ্লয় করতে পারি, সেটার একটা আইডিয়া শুধু না, আপনারা যাতে করতে পারেন সেটা মেক শিওর করা হবে। সো আপনারা যদি একটু রিকোয়ার্ড স্কিলের দিকে তাকান, তাহলে দেখেন মেশিন লার্নিংই হচ্ছে দ্য বিগেস্ট বার। এরপরে ডিপ লার্নিং আরো ডিপে যাচ্ছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সবগুলো আসছে। সবগুলো আমরা টাচ ডাউন করতে পারবো না, শুধু মেশিন লার্নিংটা একটা হিউজ একটা পোর্শন আমরা কভার করব। সো এটাকে আমরা আমরা প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করে নিয়েছি, যাতে করে আপনাদের এআই স্কিলটা ডেভেলপ করতে পারে। আচ্ছা, আর যদি আমরা জবগুলো রিসার্চ করে সেখান থেকে কমন স্কিল বের করে আনি, তাহলে দেখা যায় যে ট্র্যাডিশনাল সিকুয়েল, মাইক্রোসফট এক্সেল, পাইথন অথবা আর 80% টাইমস ইট ইজ পাইথন। ওকে, ল্যাঙ্গুয়েজ হিসেবে 80% টাইমস পাইথনকেই প্রেফার করে ডেটা ল্যাঙ্গুয়েজ হিসেবে। আর অফকোর্স ডেটা ভিজুয়ালাইজেশন টুল ট্যাবলো হতে পারে, পাওয়ার বিআই হতে পারে। সো সবকিছু কিন্তু এই চারটার মধ্যেই ঘুরে ফিরে আসছে। কিছু ডোমেইন নলেজ বা কিছু অন্য কিছু থাকে, বাট মার্কেট রিসার্চ করে দেখা যায় যে অ্যানালিস্টের স্কিল হিসাবে এই চারটাই থাকে তাদের রিকোয়ারমেন্টের মধ্যে। এই জন্য এই প্রোগ্রামটাতে আমরা এই চারটা টপিককেই আমাদের চারটা মডিউল হিসেবে সিলেক্ট করেছি। সো এই চারটা আমাদের চারটা মডিউল, যেটা স্টার্ট হবে মাইক্রোসফট এক্সেল দিয়ে। দেন আমরা মুভ করব ডেটাবেজের দিকে। সো ডেটাবেজ, মাই সিকুয়েল, এটা কভার করব। এরপরে আমরা যেহেতু বিজনেস ভিজুয়ালাইজেশন, বিজনেস ইন্টেলিজেন্সের টুলগুলো নিয়ে কাজ করব, ভিজুয়ালাইজেশন যেটা একটা হিউজ পার্ট। সো ট্যাবলো অর পাওয়ার বিআই। এখন এই প্রোগ্রামটা স্পেসিফিক্যালি ট্যাবলো এর উপর বেস করা, কিন্তু যেহেতু অনেক ইনস্টিটিউশন পাওয়ার বিআই রিলাই করে, পাওয়ার বিআই এর উপর রিলাই করে, সো আমরা একটা ক্লাস রাখবো পাওয়ার বিআইটার লেআউটটা সম্পর্কে ধারণা করার জন্য, এবং কিভাবে সেম কাজগুলো আমরা পাওয়ার বিআইতে করতে পারি সেটার একটা গ্লিমস আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যান্ড সবচেয়ে ওয়েটেজ যে মডিউলটা, সেটাকে আমি বলবো পাইথন। কারণ পাইথন দিয়ে আসলে আমরা সবকিছু করতে পারছি। ডেটা র্যাঙ্গলিং, ডেটা ক্লিনিং থেকে শুরু করে আমরা একটা কিছু কিছু কোয়েরিও আমরা চালাতে পারছি, কিছু অ্যাগ্রিগেটেড ফাংশন দিয়ে আমরা অনেক ভ্যালু আমরা বের করে আনতে পারছি, ক্যালকুলেটেড ভ্যালু। আমরা ট্যাবলু দিয়ে যে ভিজুয়ালাইজেশন গুলো করতে পারি, পাইথনও আমরা আসলে পাইথনের কিছু লাইব্রেরি আছে, ম্যাটপ্লটলি অ্যান্ড সিবর্ন, যে দুটা কল করে আমরা বেসিকলি ওই ভিজুয়ালাইজেশন গুলো পাইথনেও করতে পারি। সো পাইথন আসলে সবকিছু কভার করার জন্য ইনাফ। আর ডেটার জন্য আসলে সবাই পাইথনকে প্রেফার করে, যেটা আমি আগেও বললাম। সো পাইথনের ওয়েটেজটা সবচেয়ে বেশি আমরা রেখেছি। যদি আমরা ডিউরেশন নিয়ে বলি পুরো প্রোগ্রামটার, তাহলে মাইক্রোসফট এক্সেল 3টা থেকে 4টা ক্লাস আমরা আহ, রাখবো এক্সেলের জন্য। এগেইন এক্সেলের একদম ভেরি বেসিক ফর্মুলা থেকে শুরু করে আমরা একদম অ্যাডভান্স লেভেলের যে এক্সেল ফাংশন গুলো লাগে সেগুলোর দিকে যাব, যেগুলো বেসিকলি ইন্ডাস্ট্রিতে এখন কাজে লাগবে। শুধুমাত্র মানে ফর্মুলার ডিপে গিয়ে তো আসলে যেগুলো কাজে লাগছে তো সেগুলো না শিখে, বরং যেগুলো বেসিকলি ডেটা ওরিয়েন্টেড যে স্কিলগুলো কাজে লাগছে সেগুলো আমরা অ্যাডভান্সে রেখেছি, ওগুলো আমরা ওগুলোর প্র্যাকটিস করব। মাই সিকুয়েলটা 1 মাস লাগবে আমার, রাফ হিসাবে 1 মাস, 4 to 5 weeks অ্যাটলিস্ট মাই সিকুয়েল লাগবে, বিকজ ইটস অল অ্যাবাউট ডেটাবেস। সো ডেটাবেস ক্রিয়েশন থেকে শুরু করে আপডেট করা, ডেটাবেস ম্যানিপুলেট করা, কোয়েরি গুলা চালিয়ে সেখান থেকে আমরা অ্যাডভান্স লেভেলের কোয়েরি কিভাবে চালাতে পারি, সবকিছু আমরা মাইসিকিউএল শিখবো। এরপরে ভিজুয়ালাইজেশন টুলগুলো কিছুটা ইজি কম্পেয়ার টু মাইসিকিউএল এন্ড পাইথন। সো ওইটাতে হয়তো 2 থেকে 3টা ক্লাস আমরা রাখবো, যার মধ্যে একটাতে পাওয়ার বিআই নিয়ে একটা গ্লিমস দেওয়া হবে। আর ফাইনালি পাইথন, এটাতে হচ্ছে গিয়ে 5 থেকে 6টা ক্লাস লাগবে। সো ওভারঅল আমরা
16টা ক্লাসের মধ্যে কমপ্লিট মডিউল, 4টা মডিউল কমপ্লিট করার চেষ্টা করছি। তার থেকে কিছু প্লাস মাইনাস হতে পারে, ডিপেন্ডস অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ওয়ার্ক উই ডু। মাঝে মাঝে প্রজেক্ট অ্যাসাইন করার পর দেখা যায় প্রজেক্টে কোনো কোনো পার্ট একটু কমপ্লিকেটেড হয়ে যায়, সো ওই জায়গাগুলো আর একটু এক্সপ্যান্ড করা দরকার হয়, আর একটু টাইম দরকার হয়। আর স্পিকিং অফ প্রজেক্ট, 4টা মডিউলের সাথে আমাদের 4টা প্রজেক্ট থাকবে। ওকে, এবং সেই প্রজেক্টগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের হবে। সো এই প্রজেক্ট ওয়ার্কগুলো আপনারা বেসিকলি আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারবেন। এই প্রজেক্টগুলো আসলে ওভাবে করে আমরা ডিজাইন করেছি যাতে করে এক্সপিরিয়েন্স হিসেবে আপনারা দেখাতে পারেন, প্লাস পোর্টফোলিওর ওয়েট আসলে ক্যারি করে এই প্রজেক্টগুলো দিয়ে। সো ইটস নট জাস্ট অ্যাবাউট লার্নিং দ্য নলেজ অ্যান্ড স্কিল, ইটস অ্যাপ্লাইং দ্য স্কিল। সো ওই মাস্টার করা স্কিলগুলোতে মাস্টার করা আসলে দেখা যাবে এই প্রজেক্টগুলোতে, রিফ্লেকশনটা দেখা যাবে প্রজেক্টগুলোর উপর। ওকে, সো টেক যেগুলো আমরা ইউজ করবো এই প্রোগ্রামে, খুব ব্রিফলি আমি বলি, ডেটা আসলে স্ট্রাকচার আনস্ট্রাকচার দুই ধরনের ডেটা ইউজ করব। রিলেশনাল ডেটাবেসের জন্য স্ট্রাকচার্ড, আর আনস্ট্রাকচার্ড হচ্ছে পরে যখন আমরা এআই বা মেশিন লার্নিং মডেলগুলা নিয়ে কাজ করব তখন কিছুটা আসবে। ওএস হিসাবে উইন্ডোজ আর ম্যাক দুইটাই প্রেফার করব। লিনাক্স ইটস অলরাইট, ইটস ফাইন। জানি না লিনাক্স কেউ ইউজ করবেন কিনা। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আমরা পাইথন ইউজ করব। লাইব্রেরিটার পাইথনের সাথে রেলিভেন্ট প্যান্ডাস, নামপাই, স্পার্ক যেগুলো দরকার হয় সেগুলো ইউজ করব। ডেটাবেস মাইসিকুয়েল, অ্যান্ড ভিজুয়ালাইজেশনের জন্য আমি বললাম ম্যাটপ্লটলিব বা সিবর্ন আর ট্যাবলো পাওয়ার বিআই থাকছে। ওকে, সো এখন আসলে আমরা একটা অ্যাকচুয়াল ইউজ কেস সলভ করব, ইউজ কেসের দিকে। সো আমরা বললাম যে আমাদের যে 4টা মডিউল আছে, যে 4টা টুল আমরা শিখবো তার মধ্যে থেকে যে কোনো একটা। সো আমরা স্টার্ট করব এক্সেল দিয়ে। ওকে, সো আপনাদেরকে এখন আমি একটা ফাইল প্রোভাইড করি, আপনারা প্লিজ সবাই ফাইলটা ওপেন করবেন। আচ্ছা, ফাইলটা কি ফাইলটা কোথায় দিয়েছেন? এটা ওয়েবিনার চ্যাটের মধ্যে আছে। ফাইল কি দেখা যাচ্ছে না? না। ওকে, আচ্ছা আরেকবার আমি ট্রাই করি। এবার কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি কিন্তু আবার রিসেন্ড করেছি, সো আপনাদের এখন দেখতে পাওয়ার কথা। কিছু মানুষ দেখতে পাচ্ছে, কিছু পাচ্ছে না। এটা হওয়ার কথা না। ট্রাই अगेन। ফাইলটি কি ওপেন করতে প্রবলেম হচ্ছে নাকি আপনাদের চ্যাটে দেখা যাচ্ছে না? একটু আনমিউট করে বললে ভালো হয়, আদারওয়াইজ আমি প্রবলেমটা একটু বুঝতে চেষ্টা করছি। ফাইল দেখাই যাচ্ছে না। ফাইল দেখা যাচ্ছে আমার জন্য। হ্যাঁ, এই জিনিসটা কনফিউজিং, কিছু মানুষ দেখতে পাচ্ছে। ফাইলের লিংক পাইনি। না, এটা লিংক না, অ্যাকচুয়ালি আমি ফাইলটাই অ্যাটাচমেন্ট হিসেবে পাঠিয়েছি, সো ওটা আসার কথা। ফাইলটার নাম হচ্ছে কি বাইক সেলস। এটা কি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নাকি? না, এটা এক্সেল। না, আসেনি, কোনো ফাইলই এখানে শো করছে না তো। আচ্ছা, আপনারা কি সবাই হোয়াটসঅ্যাপের চ্যাট গ্রুপটাতে আছে? তাহলে আমি ওখানে দিতে পারি চ্যাট গ্রুপটা। লিঙ্কটা কি সবাই পেয়েছেন? তাহলে আমি চ্যাট গ্রুপে দিতে পারি, আপনারা প্লিজ চ্যাটটাতে জয়েন করলে ওখানে দিয়ে দিতে। আচ্ছা, যারা দেখতে পাচ্ছে না তারা একটা অপশন থাকার কথা যে কোথা থেকে মেসেজ আসলে আপনারা দেখতে পারবেন। সো ট্রান্সফোটেক ছাড়া আমার নাম দিয়ে রায়না কাদির নামে যদি কোনো বা প্যানালিস্ট হিসেবে যদি কোনো কিছু থাকে সেটা যদি সিলেক্ট করেন তাহলে হয়তো মেসেজটা পাওয়া যাবে। আচ্ছা, একটা কোয়েশ্চেন এখানে এসেছে যে ফোন দিয়ে লগ ইন করলে কোনো সমস্যা হবে কিনা যখন প্রোগ্রামটা চলবে, যখন আমরা ক্লাসগুলো করব। আমি এক্সপেক্ট করবো সবাই ল্যাপটপ থেকেই ক্লাসটা করবে, কারণ আসলে ফোন দিয়ে কমপ্লিট কাজগুলো হবে না। হয়তো শুধু শোনা যাবে, কিন্তু এটা তো শুধু শোনার ক্লাস না, এটা তো একটা ইন্টারাক্টিভ ক্লাস হতে যাচ্ছে। সো সবার সামনে ল্যাপটপ থাকলে কমপ্লিট একটা সেট আপ হয়ে যাবে ক্লাস করার জন্য। সো আমি এক্সপেক্ট করবো সবাই ল্যাপটপ, যে কোনো অপারেটিং সিস্টেমের ল্যাপটপ নিয়ে রেডি থাকবে ক্লাসের আগে। হ্যাঁ, মিস্টার আশরাফ হক ড্রাইভে আপ দিয়েছে, উইচ ইজ এ গুড থিং। সো প্লিজ সবাই এই লিঙ্কটা সিলেক্ট করে সবাই একটু ডাউনলোড করে নেবেন প্লিজ। আমরা কিন্তু গুগল স্লাইডে কাজ করব না, হ্যাঁ, আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেলে কাজ করব। সো যদি এই লিঙ্ক থেকে আপনাদের গুগল ড্রাইভের, দ্যাট ইজ docs.google.com ওপেন হয়, আপনারা সেখান থেকে ফাইল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে গেলে মাইক্রোসফট এক্সেল এর একটা অপশন আসে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সরি, আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করছি। আজকের জি, ক্লাসটা কতক্ষণ চলবে? এটা আসলে 1.5 hours। সো আমাদের হুম। হাতে এখন সময় আছে 40 মিনিটসের মতো, আর একটা কিউএনএ সেশন হবে। আচ্ছা, জি। মানে প্রিপারেশন ছিল না তো আগের থেকে, হঠাৎ করে ঢুকে পড়েছি। আচ্ছা আচ্ছা। তো ও, যদি তাতে করে একটুখানি, হ্যাঁ, কারণ রেডি না। 9 তো বাজতে চললো, যদি আপনারা কেউ যদি চলে যায় তাদের জন্য যদি একটু ব্রিফ দেন যে হোয়াট উড বি দ্য নেক্সট স্টেপস, ও, কারণ ওকে, আই এটা গট ভালো ইট। হবে আমাদের জন্য একটু বোঝার জন্য। আচ্ছা,
আসলে মাস্টার ক্লাসটা তো কম্বিনেশন ছিল যে একটু আমরা ক্লাস স্টার্ট করে দিব, সো রেগুলার ক্লাসের কিছু ইউজ কেসও থাকবে, সেই জন্য আমি স্টার্ট করে দিয়েছি। তো যারা আসলে লিভ করতে চায় তাদের জন্য আমি কয়েকটা ব্যাপার একটু বলি, যে শেয়ার করি স্ক্রিনটা। সো যেহেতু আমাদের এই 4টা মডিউল নিয়ে পুরো প্রোগ্রামটা হবে, সো আমাদের আজকে থেকে আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে শুরু করে দিচ্ছি। ইউজ কেস ওয়াইজ আমরা এক একটা প্রবলেম সলভ করব। আমাদের নেক্সট ক্লাসটা আমরা এক্সেলই কন্টিনিউ করব, ইন্টারমিডিয়েট লেভেলের কিছু ফর্মুলাস এবং কিছু স্কিল দিয়ে। এরপরে আমাদের নেক্সট মডিউলটা হচ্ছে কি মাইসিকুয়েল। আমি আগেও বলেছি যে এটার ওয়েটেজটা অনেক বেশি হবে। তারপরে প্রবাবলি পাইথন আমরা স্টার্ট করব, এন্ড ফাইনালি আমরা ভিজুয়ালাইজেশনের দিকে যাব। আর প্রত্যেকটা মডিউলের পর একটা করে প্রজেক্ট থাকবে। এই মোটামুটি স্ট্রাকচার। আর কোনো ধরনের কোয়েশ্চেন যদি থাকে পুরো প্রোগ্রামটার ব্যাপারে, সেটা আপনারা করতে পারেন। আর একটা খুব কথা আমি আসলে লাস্ট ক্লাসে বলেছি, এবারও বলছি, যে যখন আমরা একটা ডিসিশন নিয়ে নিব যে আমরা ডেটার দিকে আমরা আমাদের ক্যারিয়ারটাকে নিতে চাই, হয়তো আমরা অন্য কোনো সেক্টরে আছি, আমি সেক্টর চেঞ্জ করতে চাচ্ছি, বা আমি এটাকে সেকেন্ডারি একটা ক্যারিয়ার হিসেবে দেখতে চাচ্ছি। যদি আমরা ড্রিভেন হই যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এটা করতে চাই, যখন আমরা কোনো কিছু হাফ হার্টেডলি চাইবো তখন কিন্তু এটা হবে না। সো আমাদের ফুল হার্টেডলি চাইতে হবে, একদম হোল হার্টেডলি চাইতে হবে যে অ্যাকচুয়ালি আমরা জিনিসটা করতে চাই। সেটা হলে কি হবে, আমরা এই প্রোগ্রামটাকে স্ট্রাকচার্ড ওয়েতে আপনাদেরকে শেখাবো। স্ট্রাকচার ওয়েতে আমরা টিচিং করার চেষ্টা করব, যে আপনাদের প্রচুর রিসোর্স চোখের সামনে, রাইট? ইন্টারনেটে, ইউটিউবের প্রচুর রিসোর্স, কোর্সেরাতে, ইউডেমি, অনেক প্ল্যাটফর্ম আছে, রাইট? কিন্তু কোথা থেকে কোনটা শিখবো, কোনটা ভালো হবে, বেশি রিসোর্স থাকলে যেটা হয় মানুষ খুব কনফিউজড হয়ে যায়। এই জন্য আমি চাচ্ছি যে এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা খুব স্ট্রাকচার্ড ওয়েতে কিছু স্কিল সেট আপনাদেরকে শেখাবো। অ্যাট দ্য সেম টাইম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকবে। পুরো প্রোগ্রামটা হবে খুবই ইন্টারঅ্যাক্টিভ, এবং রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আমরা করছি প্রত্যেকটা মডিউলের পরে। এবং ফাইনালি আপনাদেরকে একটা ইন্টার্নশিপের একটা অপরচুনিটি আছে এখানে, যেখানে আপনারা বেসিকলি একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স লেখার মতো, সিভিতে দেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। সো জবের জন্য যা দরকার, ইন্টারভিউ প্রেপ থেকে শুরু করে আপনাদের ইন্টার্নশিপ, সবকিছু আসলে রেডি পাওয়া যাচ্ছে এখানে। সো ইটস এ কমপ্লিট প্রোগ্রাম, রাইট? স্টার্টিং ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম স্ক্র্যাচ থেকে আমরা স্টার্ট করব। এই হচ্ছে মোরাললেস প্রোগ্রামটা। If আপনাদের কোয়েশ্চেন today's থাকলে প্লিজ হ্যাঁ, আস্ক। if today is the starting day, তাহলে হচ্ছে what would be the length of this program, মানে কতদিন লাগতে পারে এবং সপ্তাহে কয়দিন করে ক্লাস থাকছে জি, এটা? সপ্তাহে একদিন করেই থাকছে, কিন্তু যেহেতু গ্যাপটা অনেক বেশি, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, একটা দুইটা ক্লাসের মধ্যে, সো আমরা ছোট ছোট টাস্ক দিব যাতে করে আপনারা জিনিসটাতে এনগেজ থাকেন, যাতে করে আপনারা ডিটাচড হয়ে না যান প্রোগ্রামটা থেকে। এই জন্য ছোট ছোট টাস্ক দেওয়া হবে হোমওয়ার্ক হিসেবে করার জন্য। আর আমি বলেছি অ্যাপ্রক্সিমেটলি 16 উইকস এর মতন ডিজাইন করা হচ্ছে, অনেক সময় প্লাস মাইনাস হয়। দেখা যায় যে একটা প্রজেক্ট অ্যাসাইন করার পরে হয়তো প্রজেক্ট কমপ্লেক্সিটি অনুযায়ী কিছু টাইম বেশি লাগতে পারে, কম লাগতে পারে, অনেক কিছু হতে পারে, বাট আইডিয়ালি 16 উইকস। ওয়ান্স এ উইক, মানডেতেই হবে ক্লাসটা। আর টাইম হচ্ছে গিয়ে 8 PM EST। আচ্ছা, সরি আমি একটু বেশি কোয়েশ্চেন করছি, যে দ্যাটস বিকজ অফ মানে আই জাস্ট অফকোর্স প্লিজ। স্টেপ ইন ফ্রম নোওয়্যার। হুম হুম। মনে হলো যে একটু ঢুকে দেখি, যদি ভালো লাগে তাহলে হয়তো করতে পারি। সো এই জন্য আর কি। সো আই ডিডন্ট গো থ্রু এনি সর্ট অফ হচ্ছে মানে অ্যাডমিশন প্রসিজিওরের মধ্যে দিয়েও যায়নি, রেজিস্ট্রেশন, বা আই ডোন্ট নো হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু। সো মানে এটা এটা কি কিভাবে আমাদের কাছে, মানে আমরা আচ্ছা, এই বিষয়ে জানতে পারবো আর কি? হ্যাঁ, আচ্ছা। তো আসলে ট্রান্সপোর্টেকের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, আমি হচ্ছে একাডেমিক সাইডে আছি। আপনাদের অ্যাডমিশন রিলেটেড যত কোয়ারি আছে, সেটার জন্য আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজারের একটা প্যানেল আছে, 4-5 জন। তো আপনারা যে কাউকে রিচ করতে পারবেন। আমি কয়েকজনের নাম্বার আপনাকে দিতে পারি। আপনি নাভিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সো হোয়াটসঅ্যাপে সবাই আছে, আর যদি ওই গ্রুপটাতে আপনারা জয়েন করেন তাহলে আসলে সব ধরনের ডিসকাশনে হতে পারে, অ্যাবাউট দ্য কোর্স, অ্যাবাউট দ্য এন্টায়ার প্রোগ্রাম অ্যান্ড এভরিথিং। সো প্লিজ নাভিদ ভাইকে একটু রিচ করেন আপনারা কাইন্ডলি। আর যদি অন্য কোনো ডেডিকেটেড অ্যাডভাইজার থাকে এই কোর্সটার জন্য, হয়তো তার নাম্বারও ফরওয়ার্ড করে দিবে তারা। সো ফর নাও নাভিদ ভাই ইজ দ্য গো টু পারসন।
ম্যানেজমেন্টের সাইড থেকে উনি অ্যান্সার দিতে পারবে। আর অ্যাডমিশনের ব্যাপারে বা এনরোলমেন্টের ব্যাপারে প্রবাবলি তাদের কয়েকটা অপশন আছে। আপনাদের কনভেনিয়েন্স অনুযায়ী আপনারা আহ, যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন। আমি আসলে ডিটেইলস বলতে চাচ্ছি না, কারণ ওনারা আসলে ভালো জানবেন। বাট আমি যতদূর আমার মনে পড়ে যে বেশ কয়েকটা অপশন আপনাদেরকে দেওয়া হবে। উম, সেটা হচ্ছে স্টার্ট হবে একই টাইমে, কিন্তু হয়তো আপনাদের ইনস্টলমেন্টের বেসিসে বিভিন্ন অপশন দেওয়া হতে পারে। আর লাস্ট একটা কোয়েশ্চেন ছিল, জি, সেটা হচ্ছে ইন্টার্নশিপ। সো ওয়্যার দ্যাট ইন্টার্নশিপ উড বি অ্যাটাচ টু? আচ্ছা, এটা হচ্ছে যে কিছু কোম্পানির সাথে ওদের লিংক আছে ট্রান্সপোর্টেকের, আবার কিছু ওদের ইনহাউস পজিশনও থাকে Is আমাদের। that in Bangladesh or নো নো US? নো নো, ইন ইউএসএ। Okay. দ্য থিং ইজ, আমাদের সিইও যিনি গালিব ভাই, ওনার আসলে একদম হায়ার লেভেলের সাথে লিংক আছে, স্টার্টিং ফ্রম দ্য ম্যানেজারিয়াল পজিশন টু ডিরেক্টর। সো ওনার কিছু লিঙ্কস এর থ্রুতে কিছু অপরচুনিটি ক্রিয়েট হয়। বাট দেন এগেইন ইট ডিপেন্ডস অন দ্য পারফরমেন্স। সো হয়তো একটা ব্যাচের যতজন থাকে সবাইকে ইন্টার্নশিপের জন্য সিলেক্ট করা না হলেও বিভিন্ন দিকে আসলে তখন মানে সিইওর যে রেকমেন্ডেশন সেটা হয়তো স্পেসিফিক 3-4 জনের জন্য থাকে, যারা হয়তো অ্যাকচুয়ালি সিরিয়াস অ্যাবাউট দ্য কোর্স এন্ড এভরিথিং। সো বিভিন্ন ধরনের অপরচুনিটি আছে, ডিপেন্ডস অন দ্য পারফরমেন্স অফ দ্যাট স্টুডেন্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম। না, একদমই না, একদমই না। যে কোনো এইজ এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডের যে কেউ করতে পারবে কোর্সটা। এই জন্য আমরা বলছি যে আমরা একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করছি। ওকে, সো ইউ ক্যান স্টার্ট ফ্রম জিরো বেসিকলি। অন্য কোনো সেক্টর থেকে আসলেও আপনারা করতে পারবেন, যদি অনেকদিন জব না করেন, ব্রেক থাকে, একটা বড় ব্রেক, একটা গ্যাপ থাকে, ইটস ইটস অ্যাবসলিউটলি ফাইন। কোনো এজ লিমিট নাই। জি, আপনারা কোয়েশ্চেন করতে চাইলে চ্যাটেও লিখতে পারেন, আবার আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন, ইটস টোটালি ফাইন। জি, অবশ্যই। যেহেতু আমরা একটা বড় পার্ট ডেটাবেস নিয়ে আসলে বা সিকুয়েল নিয়েই করব, সো সিকুয়েল সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটর হলে তো অফকোর্স সেটা একটা বড় বেনিফিট হিসেবে আপনার থাকছে। কারণ বেসিক কোয়েরি এগুলো তো আপনারা জানেন এখন, আপনি জানেন। সো এখন যদি সেটাকে ইউজ করে ডেটা wrangling এর কাজটা করা যায়, বা একদম ফ্রেশ একটা ডেটাবেস থাকলে সেটাকে কিভাবে আমরা কোয়েরি গুলা চালিয়ে আমাদের নিজের যে কোয়েরি গুলা দরকার বিজনেসের জন্য সেগুলো আমরা বের করে আনতে পারি, সেটা তো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, আমি গুগল ড্রাইভের লিঙ্কটা আরেকবার শেয়ার করলাম। সো আপনারা যখন docs.google.com ওপেন হবে, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা প্লিজ ফাইল থেকে ডাউনলোড দিয়ে মাইক্রোসফট এক্সেলটা সিলেক্ট করবেন। সো আমরা আসলে মাইক্রোসফট এক্সেল দিয়ে কাজ করতে চাচ্ছি। সো আমরা গুগলের সার্ভিসটা নিচ্ছি না এখানে, রাইট? এই জন্য আমরা গুগল এক্সেল, গুগলের যে এক্সেল ওখানে কাজ করব না। জি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার চেষ্টা করছি। আসলে অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হয়, সেটার জন্য আমি বলেছি। আচ্ছা, আমাকে একটু বলতে হবে যে এই লিঙ্কে ক্লিক করতে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারণ লিঙ্কটা আসলে, হ্যাঁ, মিস্টার আশরাফ উনি দিয়েছেন, খুব ইউজফুল একটা জিনিস। কারণ লিঙ্ক থেকে আসলে আপনার ফাইলটা ডাউনলোড করে নিতে পারছেন, রাইট? সো প্লিজ লিঙ্কটাতে ক্লিক করেন, docs.google.com এর যে স্প্রেডশিটের লিঙ্কটা। ওকে, জি, থ্যাংক ইউ। আপনারা প্লিজ ম্যানেজমেন্টের কারোর সাথে কন্ট্যাক্ট করে নেবেন ফার্দার এনরোলমেন্টের ব্যাপারে। নাভিদ ভাইকে কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপে উনি অ্যাক্টিভ থাকে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কিন্তু ক্লাস এখনো শেষ করিনি। এই যারা লিভ করতে চাচ্ছেন তাদের জন্য আমি থ্যাংক ইউ বললাম। আমরা আসলে ইউজ কেসটা, এক্সেলের ইউজ কেসটা নিয়ে কাজ করব। সো প্লিজ বাকিরা একটু কিছুক্ষণ থাকেন, আমরা ইন্টারেস্টিং কিছু কাজ করব। আর এখনো কারা ফাইলটা ওপেন করতে পারেননি, একটু যদি আমাকে লিখতেন বা একটু আনমিউট করে বলতেন আমার সুবিধা হতো। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, সবার জন্য আরেকবার একটু বলি যে আমরা মাইক্রোসফট এক্সেলে কিন্তু ফাইলটা ওপেন করব। এক্সেলে ওপেন করতে হবে, রাইট? এটা করা হয়েছে। আচ্ছা, ওকে, তাহলে আমি শুরু করে দিই। না, অনেকে করতে পারছে না বলে আমি ওয়েট করছিলাম তাদের জন্য। ওকে, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? সো এটা আমাদের এক্সেল ফাইলটা, যেটার নিচে দেখা যাচ্ছে কতগুলো ট্যাব। বেসিক্যালি এগুলো এক একটা শিট। সো একটা এক্সেল ফাইলের মধ্যে আমাদের মাল্টিপল শিট থাকতে পারে। সো ফার্স্ট শিটটার নাম হচ্ছে গিয়ে বাইক, এটা আমি রিনেম করে বাইক দিয়েছি।
সেকেন্ড শিটটা একটা শিট 3 হিসেবে দেখা যাচ্ছে। এটা আসলে আহ, আমি একটা কিছু স্টার্ট করেছিলাম, ওটা পরে করা হয়নি। এটাকে আপনারা রাইট ক্লিক করে রিমুভও করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন, অথবা এটাকে রিনেম করে আপনারা ড্রাফট হিসেবে ইউজ করতে পারেন, সে অন্য কোনো কিছু একটা ড্রাফট হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা শিট ক্রিয়েট করি যেটাতে বেসিকলি আমাদের ফর্মুলার আউটপুট গুলা থাকবে। সো আমরা লিখতে পারি আউটপুট। ওকে, আমরা শিট গুলা কিন্তু আসলে রিমুভও করতে পারি। হ্যাঁ, আউটপুটটা ছিল আমাদের একদম রাইট সাইডে, সো ওখান থেকে আমরা নিয়ে আসলাম এখানে। সো এগুলা ফ্লেক্সিবল, রিনেম করা যায়, মুভ করা যায়, পজিশন চেঞ্জ করা যায়। ওকে, সো আমাদের এই যে ডেটাটা আছে, এখানে কতগুলো রো এবং কতগুলো কলাম আছে। আমাদের যদি আগের আইডিয়া না থাকে বা থাকেও, আমি আরেকবার বলছি কোনটা রো কোনটা কলাম। কলাম হচ্ছে যেগুলা বেসিকলি ভার্টিক্যালি থাকে, রাইট, যেগুলা আমাদের স্ট্রাকচারটা তৈরি করে দেয়। এটা একটা টেবিল, যে টেবিলটার কতগুলা স্ট্রাকচার থাকে, কলাম থাকে, একটা বিল্ডিং এর যেরকম কলাম থাকে, সো আমাদের টেবিলটারও কিছু কলাম থাকে যেগুলা টেবিলটার স্ট্রাকচারটা ধরে রাখছে। সো ভার্টিক্যালি যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো কলাম। ওকে, ইয়েস প্লিজ, মিস্টার শাহিদুল ইসলাম, প্লিজ আপনি বলতে পারেন। আপনি হ্যান্ড রেজ করেছিলেন। জি, আচ্ছা। আর রো হচ্ছে যেগুলো বেসিকলি হরাইজন্টাল। সো যতগুলা এন্ট্রি আছে এই পুরা টেবিলে, যত এন্ট্রি স্টার্টিং ফ্রম 2 to 101, এই সবগুলা হচ্ছে আমাদের রো। সো আমাদের কয়টা রো আছে এই টোটাল টেবিলে, কে বলতে পারবেন? টোটাল কয়টা রো আছে এখানে আর কয়টা কলাম আছে প্লিজ? আপনারা যদি রো আর কলামের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে একটু প্লিজ অ্যান্সার দেন, অথবা চ্যাট বক্সে লিখে দিতে পারেন। কাছাকাছি, সুরাইয়া জাহান আপু, কাছাকাছি, কিন্তু এক্সাক্ট নাম্বারটা হয়নি। আরেকবার বলি, কলাম হচ্ছে যেগুলা ভার্টিক্যাল হবে। চিন্তা করেন বিল্ডিং এর কলাম হিসেবে, রাইট, একটা বিল্ডিং এর কলাম থাকে যেখানে যেটা বিল্ডিং এর স্ট্রাকচারটাকে ধরে রাখে। আমাদের টেবিলের স্ট্রাকচারটা ধরে রাখছে এই ভার্টিক্যাল কলাম গুলো। আচ্ছা, তাহলে কয়টা কলাম আছে আমরা একটু কাউন্ট করে বলি। আর রো, রাইট রাইট। সো আমাদের 100টা, 1000 100টা রো আছে, কারণ এটা কিন্তু 1 থেকে স্টার্ট হয়নি। খেয়াল করেন, এটা স্টার্ট হচ্ছে 2 থেকে। সো 2 থেকে 101 ইজ অ্যাকচুয়ালি 100 রোজ। আর আসলে 18টা কলাম, রাইট, 1 2 3 4 5 6 7, 18টা কলাম আছে আমাদের। আচ্ছা, আসলে এই ফাইলটা কিসের ফাইল? এটা হচ্ছে কি একটা বাইক সেলের ফাইল, যেখানে একটা স্পেসিফিক ডেট দেয়া আছে। সেই ডেটের মধ্যে ডে, মান্থ, ইয়ার তিনটা আলাদা করে ভাগ করা। এরপরে কাস্টমার এজ, কাস্টমারের বয়স দেয়া আছে যে কোন এজের কাস্টমার কিনেছে বাইকের পার্ট। এরপর হচ্ছে এজ গ্রুপ, এই গ্রুপটা দেয়া। এরপরে হচ্ছে কাস্টমার জেন্ডার। এরপর কান্ট্রি, স্টেট, প্রোডাক্ট, হোয়াট, প্রোডাক্ট ক্যাটাগরি, রাইট, দেন প্রোডাক্ট সাব ক্যাটাগরি দেয়া, প্রোডাক্টটা কি সেটা দেয়া, অর্ডার কোয়ান্টিটি, ইউনিট কস্ট ভ্যারি করে নাই, পুরাটাই 24, আচ্ছা হতে পারে। ইউনিট প্রাইস, আচ্ছা। হ্যাঁ, আমি কোয়েশ্চেন অ্যান্সার সেশনের জন্য আসলে কোয়েশ্চেন গুলো রেখে দিতে চাচ্ছিলাম। আমি অ্যান্সার দিতে পারি। জান্নাতুল মাওয়া, প্রচুর জব আসলে এরকম থাকে যেটাতে শুধু হাই স্কুল গ্রাজুয়েশনেই আসলে রিকোয়ারমেন্ট, এর থেকে বেশি চায় না। অনেক জবে আন্ডারগ্র্যাড, মাস্টার্স ডিগ্রি হয়তো রিকোয়ার করে, বাট সব জব না। কিছু জব স্টিল ওপেন আছে যেগুলো হচ্ছে যে হাই স্কুল গ্রাজুয়েটদের জন্য। সো হয়তো সব জব আপনার জন্য হবে না, বাট কিছু জব ডেফিনেটলি ইউ ক্যান অ্যাপ্লাই। তবে আহ, কতগুলা অপরচুনিটি আপনার জন্য অনেক বেশি ওপেন, লাইক
আপনি যেহেতু অনেক ইয়াং, সো আপনার মাইন্ড ফ্রেশ, আপনি প্রত্যেকটা স্কিল অনেক ভালো মতো আসলে গ্রাস্প করতে পারবেন। আপনি অনেক টাইম পাচ্ছেন জিনিসগুলা মাস্টার করার জন্য। সো প্লিজ বি ইন দ্য প্রোগ্রাম। আমরা বারবার বলছি এটা ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, ইন্টারেস্টিং হবে। সবাই একসাথে করব, সবাই একসাথে প্রবলেম গুলো সলভ করব। কোনো ক্লিনিং থাকলে, ডেটা ক্লিনিং থাকলে আমরা একসাথে ফিক্স করব। ওকে, ইন্টারেস্টিং হবে, প্লিজ বি দেয়ার। মিস্টার শহীদুল ইসলাম, না আমি চাচ্ছি আসলে সবাই ফাইলটা ওপেন করে একসাথে কাজটা করতে। সেটার জন্যই বলছিলাম যেটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হচ্ছে। সো শুধু দেখার জন্য না, আমি দেখাচ্ছি, আপনার সাথে সাথে যদি ফাইলটা ওপেন করে, খুব বেশি ভারী কাজ আজকে হবে না যেহেতু আমাদের হাতে সময় বেশি নাই। সো কিছু বেসিক লেভেলের কাজ করে আমরা কিছু বেসিক ইউজ কেস সলভ করব। সো যাদের হাতে ফাইলটা ওপেন করতে পারছেন প্লিজ ওপেন করে রাখেন। আমি এখনই ইউজ কেসে জাম্প করব। আগে আমি দেখতে চাচ্ছি যে কি কি কলাম আমাদের অলরেডি টেবিলটাতে আছে। ওকে, সো ইউজ কেস নাম্বার 1, আমরা ছিলাম এখানে, রাইট? ইউনিট প্রাইস, তারপর হচ্ছে কি প্রফিট, এক একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য কি প্রফিট আসছে স্পেসিফিক্যালি, কি কস্ট লেগেছিল এক একটা প্রোডাক্টের জন্য, আর হচ্ছে রেভিনিউটা কি হচ্ছে সেটার অ্যামাউন্টটা আছে। ওকে, এখন আমরা সবাই একটা করে নতুন শিট ওপেন করি। এই যে একটা প্লাস সাইন আছে নিউ শিটের জন্য, প্লিজ সবাই আমরা নতুন শিটটা ওপেন করি। আমি অলরেডি ক্রিয়েট করেছি, যেটা নাম আমি দিয়েছি আউটপুট। প্লিজ সবাই আমরা নতুন শিটটার একটা রিনেম করে আউটপুট দিই। ডাবল ক্লিক করলেই বেসিক্যালি রিনেম হয়ে যায়। ইয়েস, শহীদুল ইসলাম ভাই, প্লিজ বলতে পারেন। বলছি আপনি এই ফাইলটা আমি কিভাবে পাবো? এই ফাইলটা তো আমার কাছে নাই। আমি এই ফাইলটা বেশ কয়েকবার দিয়েছি চ্যাটে, প্লাস একটা লিঙ্কও ওটা- দেওয়া হচ্ছে গুগল ড্রাইভের। সেটাতে ক্লিক করে আপনি ফাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। চ্যাট বক্সে অনেকবার, বেশ ও কয়েকবার আচ্ছা আচ্ছা, না আমি তো ওই পরে জয়েন করছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আপনি ও কি দেখতে হ্যাঁ, পাচ্ছেন ফাইলটা নাকি আরেকবার পাঠাবো? আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি স্ক্রিনে তো না। ওই মোবাইলে ওপেন করছি তো, আর আমার সামনে ডেস্কটপ আছে। তো আমি এটা আচ্ছা, মোবাইল থেকে ডেস্কটপে কিভাবে নিব? অনেক এ, ভাবে নেওয়া যাবে। আপনার যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকে ডেস্কটপে, তাহলে আপনি ফোন থেকে হোয়াটসঅ্যাপে নিজেকে সেন্ড করতে পারেন। আপনার গুগল আচ্ছা, ড্রাইভ ডেস্কটপে আমি থাকলে। ডাউনলোড করতে পারবো এটা? জি জি, অফকোর্স। ডেস্কটপে কিভাবে ডাউনলোড ফাইলটা একটু লিঙ্ক বলবেন? আপনি মানে ওই যে ফাইলটার নাম ডক্স নাম ডট ডক্স ডট গুগল ডট কম যে লিঙ্কটা আছে, আপনি কাইন্ডলি আরেকবার একটু এই লিঙ্কটাতে। ডক্স ডট গুগলি শিট। না, আপনার স্পেসিফিক লিঙ্কটাতে ক্লিক করতে হবে, আদারওয়াইজ আপনি ওপেন করতে পারবেন না। স্পেসিফিক লিঙ্কটাতে যদি আপনি ল্যাপটপ থেকে ক্লিক করেন, তাহলে ফাইলটা ওপেন হয়ে যাবে, আর তখন আপনি ফাইল থেকে ডাউনলোড থেকে মাইক্রোসফট এক্সেলটা নামিয়ে ফেলতে পারবেন। আমি বলছি আমি ডেস্কটপে কিভাবে নিব এটা? এই মোবাইল থেকে লিঙ্কটা ওপেন ওপেন হচ্ছে, লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপে আচ্ছা, আমরা একটু তাহলে ব্যাক করি আমাদের ইউজ কেসেস। তো আমরা আউটপুট বলে একটা শিট ওপেন করেছি। আমরা কম্পিউটার ঠিক আছে। And, আমরা সি কলামে 1 2 3 তিনটা রো যদি সিলেক্ট করি সি কলাম থেকে, এবং সেটাকে আমরা এক্সপ্যান্ড করে আমরা ই পর্যন্ত নিব। ওকে, সো সি ডি ই তিনটা কলামে আমরা 1 2 3 এই রো গুলা সিলেক্ট করব এভাবে করে। আচ্ছা, সেটা যদি করে থাকি, তাহলে আমরা একটা বাটন আছে হোমের মধ্যে, মার্জেন সেন্টার, আমরা এই মার্জেন সেন্টারটা ক্লিক করব। এটা করলে যেটা হবে, আমাদের যতগুলো সেল ছিল, সেল বলতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটকে আমরা সেল বলছি। সো সি তে ছিল আমাদের তিনটা সেল, রো 1 2 3। ডি তে ছিল তিনটা, D 1 2 3। ই তে E 1 2 3। এই 9টা সেল মার্জ হয়ে একটা কম্পোনেন্ট হয়ে গেল, একটা সিঙ্গেল ইউনিট হয়ে গেল। তো আমরা এটার মধ্যে আসলে কিছু ফর্মুলার আউটপুট লিখবো। আমরা এটার নাম দিলাম বাইক সেলস আউটপুট।
আমরা এই মার্জ করার পরে এই কথাটা লিখে এখন দেখলাম যে ফন্টটা ছোট লাগছে, সো আমরা ফন্টটা একটু ইনক্রিজ করলাম, আর আমরা কালারটা চেঞ্জ করে ব্লু করে দিলাম। ওকে, এই কয়েকটা কাজ আমরা আউটপুট শিটের মধ্যে করব। যেহেতু এটা আমাদের ফার্স্ট রেগুলার ক্লাস হতে যাচ্ছে এক্সেলের, সো আমরা ডেটটাকে মনে রাখার জন্য আমরা এক কাজ করতে পারি। আমরা D4 এই সেলটার মধ্যে, এই সেলটা প্রথমে সিলেক্ট করব। অলরাইট, সবাই D4 এই সেলটা সিলেক্ট করার পরে উপরে দেখেন একটা বড় এরিয়া আছে যেটা বেসিক্যালি ওপেন ফর্মুলা লেখার জন্য। সো আপনি যদি মাউসটাকে হোভার করেন তাহলে ও দেখাবে এটা হচ্ছে ফর্মুলা বার। সো এক্সেলে যত ফর্মুলা আমরা সবকিছু এই ফর্মুলা বারে লিখবো। সো আমরা এটা ক্লিক করে কার্সারটাকে ফর্মুলা বারে নিয়ে যাই। এরপর আমরা একটা ইকুয়াল সাইন দিব। এটা হচ্ছে রুল অফ থাম, প্রত্যেকটা ফর্মুলার জন্য আমাদের ফর্মুলা স্টার্ট করতে হবে ইকুয়াল সাইন দিয়ে। ওকে, সো ইকুয়ালস দিয়ে আমরা যদি টুডে লিখি, তারপর একটা এন্টার দিই, it should return today's date. আপনাদের কারো টুডে ডে আসছে ইকুয়ালস দিয়ে টুডে লেখার পরে? একটু রেসপন্ড করতে হবে। ক্যান ইউ প্লিজ রেসপন্ড এনিওয়ান? রাইট। কেউ কি বলতে পারবে আজকে যদি আমি এটা ক্লোজ করে দিয়ে আগামীকাল যদি আমি ওপেন করি তাহলে এটা কি দেখাবে? 25 তারিখ। এটা ডায়নামিক্যালি চেঞ্জ হচ্ছে প্রত্যেক দিন, এটা সেই দিনের ডেটটা দেখাবে। সো আজকের ডেটটা যদি আমরা ফিক্স করতে যাই তাহলে আমরা শুধুমাত্র আজকের ডেটটা লিখে রাখবো, যেটা চেঞ্জ হচ্ছে না। ওকে, আর এইটা হবে ডায়নামিক, যেটা প্রত্যেকদিন চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার আমরা কিছু বেসিক ফর্মুলা করব। সো প্রথমটা আমরা ফার্স্ট ইউজ কেস হিসেবে লিখতে চাচ্ছি যে আমাদের যে 100টা রো আছে, সেই 100টা রো এর বেসিসে আমাদের টোটাল কস্টটা কত হয়েছিল। ওকে, সো আমাদের ইউজ কেস নাম্বার 1 হচ্ছে আমাদের টোটাল কস্ট কত ছিল ফর দ্য এন্টায়ার টেবল considering the date from 21st of April, এই 100 রো এর জন্য। ওকে, সো আমাদের কস্ট কিউ কলামে আছে এবং সেটা টোটাল কস্টটা জানার জন্য আমাদের যেটা করতে হবে ইকুয়ালস সাম। যেহেতু এটা টোটাল, সো এটা সাম হতে হবে এবং এই সামের পরে আমরা ফার্স্ট প্যারেনথেসিস দিলাম, দ্যাট ইজ দ্য ওপেনিং প্যারেনথেসিস। ওকে, ওপেনিং প্যারেনথেসিস দিয়ে আমাদের ডেটাটা আসলে কোথায়, ইনপুট ডেটা কোথায়? ইনপুট ডেটা কিন্তু এই শিটে নাই, আমরা কিন্তু আগের শিটে রিটার্ন করব। সো আমরা বাইক শিটে রিটার্ন করে পুরা কলামটা সিলেক্ট করব টপ টু বটম। ওকে, সো এটা আমাদের বাইক শিট, শিটের নাম।
দেন আমাদের কিউ কলামের Q2 থেকে Q101 পর্যন্ত টপ টু বটম সবগুলা সিলেক্ট করা। দিস ইজ দ্য ইনপুট ডেটা। দেন আমরা প্যারেন্থেসিস ক্লোজ করে দিয়ে এন্টার যদি দেই, আমরা পেয়ে যাব টোটাল কস্ট অফ দ্য এন্টায়ার টেবল। ওকে, সো আমাদের ফর্মুলাটা এখানে আমরা কি ইউজ করছি? নেম অফ দ্য ফর্মুলা হচ্ছে গিয়ে সাম। আচ্ছা, এখন যদি সেম ভাবে আপনাদেরকে সেকেন্ড ইউজ কেসটা দেই, যে আপনার টোটাল প্রফিটটা কত হয়েছে আমি জানতে চাই। আপনারা ফর্মুলাটা অ্যাপ্লাই করে একটু নাম্বারটা বলেন আপনাদের কত আসলো টোটাল প্রফিট। ওকে, সেম ওয়েতে আমি চাচ্ছি ফর্মুলাটা ইউজ করে আপনারা এই প্রফিটটা একটু ক্যালকুলেট করে আমাকে ফোর জানান। আমি সেভেন ওয়ান সেভেন সিক্স আমি নিজে একবার করে দেখি। 47176। এক্স্যাক্টলি, ভেরি গুড। ওকে, এবার সেকেন্ড ইউজ কেস হচ্ছে যে আবার আমরা টেবিলের দিকে একটু তাকাই। রেভিনিউ এসেছে বিভিন্ন প্রোডাক্ট থেকে বিভিন্ন অ্যামাউন্টে। আমি জানতে চাচ্ছি কোন প্রোডাক্টটা আমাকে ম্যাক্সিমাম রেভিনিউ দিয়েছে, অথবা ফার্স্টে আমি বলি আমার কোনটা ম্যাক্সিমাম রেভিনিউ, আমি সেটা জানতে চাই। ওকে, সো আমাদের ফর্মুলা হবে আমরা ফর্মুলা স্টার্ট করি ইকুয়াল দিয়ে, ইকুয়াল ম্যাক্স। এরপর আবার আমরা আগের শিটে চলে যাব। আমরা দেখতে যাচ্ছি ম্যাক্সিমাম রেভিনিউ। ম্যাক্সিমাম রেভিনিউর জন্য আমরা রেভিনিউ কলামটা সিলেক্ট করব। আমাদের ম্যাক্সিমাম রেভিনিউ হচ্ছে 1782। ওকে, আমি ম্যাক্সিমাম ইউনিট প্রাইসটা জানতে চাচ্ছি। সো কেউ কি আমাকে ক্যালকুলেট করে বলতে পারবেন ম্যাক্সিমাম ইউনিট প্রাইস কত? 176। Yes, it is 176. ওকে, ভেরি গুড। সো আপনারা শুধু একজন না, সবাই তাহলে করতে পারছেন, রাইট? সেম ভাবে আমরা মিনিটটাও করে ফেলি। ওকে, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি দেখে বোঝা যাচ্ছে। আহ, আচ্ছা, আমরা কাস্টমারদের এজ নিয়ে একটু তাহলে চিন্তা ভাবনা করি। ওকে, ইয়াংগেস্ট কাস্টমার আমাদের কি? ইয়াংগেস্ট কাস্টমারের এজ কত আমাদের সেটা জানতে হবে। Minimum unit price 44. ওকে, বাট আমরা কাস্টমারের এজটা জানতে চাচ্ছি। কাস্টমার এজ ইজ ইন কলাম ই। ওকে, সো The maximum age or মিনিমাম এজ, youngest? Oh, yeah. ইয়াংগেস্ট 18। 18। আমি আপনার উপর রিলাই করে 18 বসিয়ে দিলাম।
সো ফর্মুলাটা কি হবে সবার জন্য আমি দেখাই, সেম ভাবে ম্যাক্সিমামের মতোই মিনিমাম, তারপরে আমরা প্যারেনথেসিস দিয়ে এজ সিলেক্ট করব। পুরো কলামটা সিলেক্ট করতে হবে, তারপরে প্যারেনথেসিস ক্লোজ করে দিতে হবে। সো ইট ইজ অ্যাকচুয়ালি 18। ওকে, 18 is correct. ইয়েস, ভেরি গুড। আচ্ছা, এবার আমি কাউন্টের একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম। সে ফর এক্সাম্পল, আমাদের যদিও এই ডেটাতে সেটা নাই। সে ফর এক্সাম্পল আমরা সাব ক্যাটাগরি যে আছে, সাব ক্যাটাগরি ক্যাটাগরি যে কলামটা আছে, সেইখানে আমরা কয়েকটা মিসিং ভ্যালু ক্রিয়েট করি, কতগুলো সেল আমরা ডিলিট করে দিই। ওকে, আমরা এক্স্যাক্টলি 5টা সেল ডিলিট করি, রাইট? 1, 2, 3, 4, 5। ওকে, আমরা সাব ক্যাটাগরি থেকে 5টা সেল ডিলিট করে দেই। আচ্ছা মিস্টার শহীদুল ইসলাম, আপনি কি সেকেন্ড টাইম হাত তুললেন নাকি আগেরটাই? আপনি নতুন কিছু কি জিজ্ঞেস করবেন? তো আনমিউট করে বললে সুবিধা হতো। আচ্ছা, আমরা যদি সাব ক্যাটাগরি থেকে 5টা ওয়েস্ট রিমুভ করে দেই এবং তারপরে আমরা আবার আউটপুটে ব্যাক করি, আমাদের আরেকটা ইউজ কেস হবে হচ্ছে যে সাব ক্যাটাগরি কাউন্ট করব। ওকে, না, এটা সাব ক্যাটাগরি দিয়ে আসলে হবে না। ওকে, লেটস ডু ইট। তারপর আমরা চেঞ্জ করব। সো আমাদের ফর্মুলার সেলে গিয়ে আমরা লিখব ইকুয়ালস কাউন্ট, এরপরে আমরা সাব ক্যাটাগরি দ্যাট ইজ কলাম কেটা সিলেক্ট করব। হ্যাঁ, এটার থেকে আসলে হবে না, বেটার হয়, রাইট, বেটার হয় আমরা যদি এইজ গ্রুপের কয় ধরনের ক্যাটাগরি আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। সো আমরা এইজ গ্রুপটার কাউন্টটা নিয়ে নিই। আমরা ফর্মুলাতে একটু চেঞ্জ করি, ইনস্টেড অফ কে কলাম আমরা আসলে এইজ গ্রুপের হচ্ছে গিয়ে আমাদের এফ কলাম, সো আমরা এফ কলাম সিলেক্ট করব। আচ্ছা, এখানে আমাকে ক্যাটাগরি বলছে না। সো কাউন্ট হিসেবে 0ই আসছে। আমরা ইফ এলস যখন দিব তখন হচ্ছে গিয়ে ক্যাটাগরি গুলো আরো বোঝা যাবে। ওকে, আহ এবার আমরা অ্যাভারেজ নিয়ে তাহলে ইয়ে করি, তাহলে এটা কাউন্টটা হচ্ছে না। আমরা দেখতে চাই ইউনিট কস্ট আমরা জানি আর অর্ডার কোয়ান্টিটি আমরা জানি। সো রেভিনিউ আসলে প্রত্যেকটা অর্ডারের জন্য কত করে সেই অ্যাভারেজটা আমরা জানতে চাই। সো আমরা যেটা করব, রেভিনিউ কলাম আর অর্ডার কোয়ান্টিটি সেটা দিয়ে আমরা একটা অ্যাভারেজ করার চেষ্টা করব, রাইট? সো আমাদের 6 নাম্বার হবে টু গেট দ্য অ্যাভারেজ রেভিনিউ পার অর্ডার। সো আমাদের ফর্মুলা হচ্ছে
ইজ এভরিওয়ান অন দ্য সেম পেজ? আমার সাথে কি সবাই আছেন? অ্যাভারেজ রেভিনিউ পর্যন্ত কি আমরা এসেছি? জি আপু। ওকে, সো অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে আমাদের এগেইন রেভিনিউ এবং আমাদের অর্ডার কোয়ান্টিটি, মানে এই প্রোডাক্টটা আমাদের কয়টা অর্ডার হয়েছে সেটার একটা টোটাল রেভিনিউ আমরা পাচ্ছি। সো আমরা যদি টোটাল রেভিনিউকে টোটাল অর্ডার দিয়ে আমরা ডিভাইড করি, সো আমরা একটার জন্য একটা অর্ডারের জন্য কি পরিমাণ রেভিনিউ আসছে ফর স্পেসিফিক দিস প্রোডাক্ট সেটা জানতে পারছি। সো সেটার আবার অ্যাভারেজ করে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 416.005। ওকে, আমরা অন্য কিছুরও অ্যাভারেজ করতে পারি। এখানে আমরা ইউনিট প্রাইস দেখতে পাচ্ছি, সেটারও রেভিনিউ না করে আমরা ইউনিট প্রাইসেরও একটা অ্যাভারেজ বের করতে পারি। এটা একটু সবাই ট্রাই করে দেখেন প্লিজ, ইউনিট প্রাইস ডিভাইডেড বাই অর্ডার। তাহলে প্রত্যেকটা অর্ডারের ইউনিট প্রাইস কত সেটা আমি দেখতে চাই। সো 7 নম্বর আমাদের লাস্ট ফর্মুলা, যেটা আমরা অ্যাভারেজ দিয়েই আমরা বের করব। সো অ্যাভারেজ ইউনিট প্রাইস একটু ক্যালকুলেট করে আমাকে বলেন, আমি দেখি তাহলে লাস্ট ফর্মুলাটা সবাই। 94.16. 94.16। আচ্ছা, আমি লিখলাম। সবার কি সেম অ্যান্সার এসেছে? আমি একটু ট্রাই করে দেখি তাহলে। আচ্ছা, যখন আমরা দুইটা ভ্যালু এন্টার করছি, সবার যারা জানে তারা অলরেডি জানে, দুইটা ভ্যালু এন্টার করার সময় আমাদের নিচে উম, কিন্তু একটা সাজেশন চলে আসছে। সবসময় যে কোনো ফর্মুলা টাইপ করার সঙ্গে সঙ্গে আমাদের সাজেশন দিয়ে দিচ্ছে। সো আমরা নাম্বার 1 দেওয়ার পরে একটা কমা দিয়ে তারপরে আমরা নাম্বার 2টা দিব। অলরাইট, সো অর্ডার কোয়ান্টিটি দেওয়ার আগে মেক শিওর যে একটা কমা অলরেডি দেয়া আছে। Did you calculate the average unit price? সবার আপনার সেকেন্ড সেকেন্ড ভ্যালুটা ঠিক বোঝা যাচ্ছে না যে কোত্থেকে নিচ্ছেন। আচ্ছা, দুইটা যেহেতু ডিফারেন্ট শিট, সো যখন আমরা ফর্মুলা স্টার্ট করছি ইকুয়ালস দিয়ে ফর্মুলা লিখে ফার্স্ট প্যারেনথেসিস দিয়ে আমরা শিট চেঞ্জ করছি। সো তখন আমরা বাইক শিটে গিয়ে যেই সেল বা যেই সেলগুলো আমরা সিলেক্ট করতে চাই সেগুলো সিলেক্ট করার পরে তারপরে আমরা এইখানে ফর্মুলা বারে একটা কমা দিচ্ছি। ওকে, সো এইখানে একটা মনে হয় একটুখানি কি হচ্ছে, একটা হচ্ছে অর্ডার কোয়ান্টিটি জি, আর হচ্ছে ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস ইটসেলফ হচ্ছে ইউনিট প্রাইস একটা জিনিসের জন্য, তাই না? আমাদেরকে যদি আমরা বের করতে চাই অ্যাভারেজ ইউনিট প্রাইস, তাহলে ইটস আচ্ছা গোনা আচ্ছা, বি আপনি দ্য সাম অফ দ্য টোটাল টোটাল ইউনিট প্রাইস ডিভাইডেড বাই সাম দ্য অফ টোটাল নাম্বার, কোয়ান্টিটি। বেসিক্যালি, তাই না? যেটা অটোমেটিক আপনার করে ফেলবে। সো এটাকে আচ্ছা আবার আলাদা করে সেকেন্ড ইসে নেওয়ার কারণটা ঠিক আমি বুঝতে পারছি না। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি বলছেন যে লজিকে ভুল হচ্ছে, যদি ইউনিট প্রাইস বলতে একটারই প্রাইস বোঝাচ্ছে সেটাকে আবার অর্ডার কোয়ান্টিটিতে ডিভাইড করার কিছু নাই, রাইট? দ্যাটস ইউর লজিক। এক্স্যাক্টলি। দ্যাট মেক্স সেন্স। সো আমাদের সামটাকে এখানে ইউজ করতে হচ্ছে। সো এখানে আমরা করতে পারি, we know the sum already, right? Sum of total cost was 34584,
এটা সাম করতে হতো না, এই এই ফাংশনটাই যথেষ্ট ছিল, শুধুমাত্র ওই কলামটার ওই সেলগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করে দিলেই হয়ে গেল। তাহলে আমরা অ্যাভারেজ করছি কিভাবে? হ্যাঁ, শুধু অ্যাভারেজ করলেই হয়ে গেল, অ্যাভারেজ ফাংশনটাই কাজ করবে। what's the outcome that we are looking for? Average unit price, that is our. Average unit price. So we can just choose the column number. Column, I mean the column is here 0 to O0 to O2 to O101. That's enough. Is not that enough for the average of the unit price? That is the sum of the unit price, but yes, in a way that is the average, The কারণ average function ইউনিট is the প্রাইস yes. ইউনিট প্রাইস বলতে আসলে একটার জন্যই বোঝাচ্ছে, সেই হিসাবে এটা দ্যাট মেক্স সেন্স। তাহলে আসলে আমরা শুধু অ্যাভারেজটা একটার জন্য ইউজ করছি, একটা কলামে ইউজ করছি, জাস্ট বিকজ দ্যাট কলাম ইটসেলফ ইজ দ্য ইউনিট প্রাইস, রাইট? Yes. এটা যদি অন্য কোনো কলাম হতো, সে ফর এক্সাম্পল কস্ট অর প্রফিট অর রেভিনিউ, তাহলে জিনিসটা হতো না, কারণ এগুলা হচ্ছে গিয়ে টোটালটা বলছে, ডিপেন্ডিং অন দ্য, আই মিন বেসড অন দ্য টোটাল অর নাম্বার অফ কোয়ান্টিটি। বাট ইউনিট প্রাইসের ক্ষেত্রে অলরেডি ইউনিট বলে দেওয়া আছে, সো আমাদেরকে অর্ডার কোয়ান্টিটি দিয়ে আমাদের কোনো ক্যালকুলেশনে যেতে হচ্ছে না। দ্যাটস এ ভেরি গুড অবজারভেশন, থ্যাংক ইউ। এবং এবং রেভিনিউর যেটা করেছেন, হুম হুম ওটা কি কাইন্ডলি আবার একটু দেখবেন? কারণ হচ্ছে আপনি যখন রেভিনিউর কথা বলছেন তখন হুম আহ, একটা রেভিনিউ, আপনি যদি কলামে ফেরত যান, হুম। কলামে ফেরত গেলে হচ্ছে, ইফ ইউ গো এটা ব্যাক কিন্তু টু ইউনিট রেভিনিউ না, রাইট? এটা রেভিনিউ, চারটার কলামে যান জন্য। একটু কাইন্ডলি, দেখা যাচ্ছে না যদিও। ও আচ্ছা, দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রেভিনিউ। এখন টোটাল কোয়ান্টিটি কত? চারটার তাহলে জন্য এটাকে আমাকে থ্রি ফিফটি মাল্টিপ্লাই ওয়ান করতে হবে না প্রথমে? মাল্টিপ্লাই করলে আমার টোটাল রেভিনিউটা আসবে। সো all the columns under R should be multiplied by columns M, তাই না? না না না, তাহলে এটা টোটাল কিন্তু ইউনিট রেভিনিউ আসলো, রেভিনিউ না। এটা দেন উই কিন্তু নিড টু একটার জন্য ডিভাইড ইট, রেভিনিউ তা না। তাই না? এটা তা না কিন্তু না, একটার রেভিনিউ না, এটা কিন্তু টোটালটার জন্য যে রেভিনিউটা সেটা। সো ওটা কি এই টোটাল রেভিনিউ? এই প্রোডাক্টের জন্য ও আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ইউনিট রেভিনিউ না। ইউনিট শুধুমাত্র ইউনিট কস্ট এখানে আছে, আর ইউনিট প্রাইস আছে এখানে। ওকে, তার মানে এটা টোটাল রেভিনিউ, ঠিক আছে। টোটাল না, রেভিনিউ ঠিক আছে, থ্যাংক ইউ। কনসিডারিং অল দ্য কোয়ান্টিটি অফ ওয়ান প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা আমি করতে চাচ্ছিলাম, ও জাস্ট লিটল বিট অফ ফরম্যাটিং, যে আমরা যখন আমরা স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি তখন আমাদের টপ রোটা ঢেকে যাচ্ছে, টপ রোটা চলে যাচ্ছে। সো এটাকে আমরা কিভাবে করে ফ্রিজ করতে পারি টপ রো? এগুলা জাস্ট কিছু হ্যাক বা কিছু প্রয়োজনীয় জিনিস আমাদের দরকার হয় এক্সেলে। সো আমি চাচ্ছি আপনারা এগুলা বেসিক জেনে যান। সো আমরা টপ রোটাকে সিলেক্ট করলাম এভাবে করে, রাইট? টপ রো সিলেক্ট করে আমরা ভিউতে যাব। ভিউতে একটা অপশন আছে ফ্রিজ পেইন্টস। আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ফ্রিজ পেইন্টস আমরা সিলেক্ট করলে দেখবো যে তিনটা অপশন, তার মধ্যে আমরা কি ফ্রিজ করতে চাচ্ছি, দ্যাট মিনস যেটা সব সময় দেখা যাবে পিন করার মতো অনেকটা জিনিসটা। সো ফ্রিজ টপ রো আছে, ফ্রিজ টপ ফার্স্ট কলাম আছে, আমরা টপ রোটা দিব। সো এটা করলে আমার যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমি যখন স্ক্রল ডাউন করে নিচে যাব আমাদের টাইটেল কলামের টাইটেল গুলা অলরেডি অলওয়েজ অন থাকবে, উপরে থাকবে। আমরা ফ্রিজ করে ফেললাম টপ রোটা। সেম ভাবে আমরা অনেক সময় কলাম, ফার্স্ট কলামটাও ফ্রিজ করতে পারি। এখানে দরকার হচ্ছে না, আমাদের দরকার নাই ডেট সবসময় দেখতে পাওয়ার। সো অনেক সময় এটা খুব হ্যান্ডি হয় জিনিসটা জানা থাকলো। আর আরো কিছু ফরম্যাটিং আমি সবসময় যেগুলো করি আপনাদেরকে বলে দিই। আমি ফার্স্ট রোটা নর্মালি বোল্ড করে দেই যাতে করে বোঝার সুবিধা হয়। আর পুরা টেবিলটা, যেহেতু আমার টেবিলটা মোটামুটি ছোট,
বা আমি আসলে কন্ট্রোল শিফট দিয়ে করতে পারতাম। সো পুরো টেবিলটা সিলেক্ট করে আমি চাচ্ছিলাম যে অ্যাকচুয়াল টেবিল অল বর্ডার দিয়ে একটা ফরম্যাট করে দিতে, সো ইট লুকস লাইক এ টেবিল। আর ফরম্যাটিং বলতে এখানে আমরা অনেকভাবে ফরম্যাট করতে পারি, বা আমি বোঝার সুবিধার জন্য আসলে আহ, এগুলাকে বলছি, এই ফর্মুলাগুলো আজকে আমরা কভার করলাম। ভেরি বেসিক, সাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, কাউন্টটা করতে চাচ্ছিলাম কিন্তু ভালো এক্সাম্পল পাইনি কাউন্ট করার জন্য। সো নেক্সট দিন ঠিক এই জায়গা থেকে আমরা স্টার্ট করব, আবার কন্টিনিউ করব আমাদের ফর্মুলাগুলো। বাকি যেসব বেসিক অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেলের ফর্মুলা আছে সেগুলো থেকে আমরা স্ট্রেইট এক্স লুকআপের দিকে চলে যাব। এক্স লুকআপ, ভি লুকআপ, এইচ লুকআপ খুব ইউজফুল একটা অপশন এক্সেল এর জন্য, এবং সবচেয়ে বেশি বোধহয় দরকার হয় বড় বড় ডেটা সেট থেকে শুরু করে ছোট ডেটা সেট সবকিছুর জন্য আমরা এক্স লুকআপ দিয়ে বেসিকলি লুকআপ ভ্যালুটা বের করতে পারি। সো ইউজ কেস আপাতত আজকে এখানে স্টপ করি, কারণ আমাদের তো ফুল ফ্লেজ 2 ঘন্টার ক্লাস আজকে থেকে না। এখানে র্যাপ আপ করি আমরা। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখনো আস্ক করতে পারেন, আমরা কিউএনএ। হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাগ্রিগেটেড ফাংশন আসলে এক্সেলেও যেমন আছে, সিকিউএলও আছে, একদম সিমিলার ফাংশনই আসলে আমরা দুই জায়গায় করব। আর ওইটাও ইন্টারেস্টিং হবে যে একই ধরনের জিনিস আমরা দুইটা টুলে কিভাবে করে করব, কোনটা বেশি কনভেনিয়েন্ট হয়, কোনটা কম কনভেনিয়েন্ট হয়, অথবা বিভিন্ন ভাবে আমরা এক্সপ্লোর করতে পারি জিনিসগুলোকে। রাইট, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, তারপরে আমরা র্যাপ আপ করি ক্লাসটা। ম্যাম, আমি দেখতে পাচ্ছি আপনি ক্লাসটি রেকর্ড করতেছেন। তো পরবর্তীতে যদি আমি কোনো প্র্যাকটিস করতে চাই, হুম। তাইলে আপনার ভিডিওটা মানে ক্লাসের এই ভিডিওটা কোথায় পাবো? মানে ইউটিউবে কি পোস্ট করবেন নাকি? এইটা যেহেতু মাস্টার ক্লাস, প্রবাবলি ইউটিউবে থাকবে। আর যদি আপনারা এনরোল করেন তাহলে আপনাদের জন্য একটা ওয়ার্ক স্পেস ওপেন হয়ে যাবে, যেখানে ম্যাটেরিয়াল সবকিছু থাকবে, সেখানে ভিডিওগুলো পাবেন। ঠিক এই আছে। স্পেসিফিক এই ক্লাসটা প্রবাবলি ইউটিউবে থাকবে। এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, সবাই কি ফাইলটা ওপেন করতে পেরেছিলেন? আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল। জি, ওয়ালাইকুম সালাম, জি প্লিজ। আমি বলতেছি যে আমি একটু ইংলিশে উইক আছি, তো আমার জন্য কি কোর্সটা পারফেক্ট হবে? যে ইংলিশে একটু দুর্বল আছি এদের জন্য। কোর্সটা কিন্তু বাংলায়, আমি না, শুরুতেই বলেছি। না, রাইট। কোর্সটা আপনি তো বাংলায় করাবেন, বাট পরবর্তী সে যখন আমাদের তো মূল টার্গেট থাকে যে কোর্স যদি কোনো জব টব নেওয়া যায়, এটাই তো মূল টার্গেটের কোর্স করতে আসা। So, আচ্ছা, জি জি জি, জবের কথা আমি বললাম। সো আমাদের ইন্টারভিউ সেশন গুলোতে কিন্তু আমরা কোয়েশ্চেন আনসার যে সেশন গুলো আমরা প্র্যাকটিস করব ওটা ইংলিশে হবে। আর আপনি যদি ইংলিশ ইমপ্রুভ করতে চান, কয়েকটা ওয়ে আছে আসলে, একদিনে তো জিনিসটা হয় না। আপনি প্রত্যেকদিন ছোট ছোট, আপনার যদি রাইটিং এ কোনো সমস্যা না থাকে, আপনি একটা প্যারাগ্রাফ নিজের লিখলেন, তারপরে আপনি ওটা কয়েকবার করে বললেন। হ্যাঁ, আয়না দেখে, মিরর সাহায্য নিয়ে যেই স্পিচটা মানুষ প্র্যাকটিস করে, সেটা প্র্যাকটিস করলেন। অথবা আরেকটা করতে পারেন, আপনি রেকর্ড করে নিজে শুনতে পারেন যে আপনার কথা কোন জায়গায় আটকাচ্ছে, কোন জায়গাটা বলতে আপনার সমস্যা হচ্ছে। তো নিজে টাইপ করে নিজে দেখে দেখে একবার দুবার পড়বেন, তারপরে কি করবেন, পুরো প্যারাগ্রাফটা নিজে থেকে একবার বলতে চেষ্টা করবেন, না দেখে। ওকে, এভাবে করে আপনি ডেভেলপ করতে পারেন। আপনি প্রচুর সিরিজ দেখতে পারেন, ইংলিশ সিরিজ যেগুলো হয়, কমেডি টাইপের কিছু দেখতে পারেন ইন্টারেস্ট লাগার জন্য। তাতে করে আপনার লিসনিংটা ভালো হলে ভোকাবটা আস্তে আস্তে ডেভেলপ করে। এই জি, তো এরকম থ্যাংক ইউ। বেশ কিছু, জি, বেশ কিছু আছে, ওগুলি আপনি করতে থাকেন, কারণ আলটিমেটলি কি আপনার ইন্টারভিউ দিতে হবে কিন্তু ইংলিশে, সো স্পিকিংটা একটু ভালো রাখার চেষ্টা করেন। আচ্ছা, ইউটিউবে পাওয়া যাবে বললেন তো, ইউটিউবটা মানে চ্যানেলের নামটা কি আপনাদের? এটা ট্রান্সফোটেক দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তবে একটা জিনিস বলতে পারি যে আজকে তো 24th, হয়তো কালকেই পাবেন না, সাথে সাথে কালকে পরশু 2 দিনের মধ্যে হোপফুলি চলে আসবে। আর কোনো কোয়েশ্চেন? কোশ্চেন, আমার একটা সাপ্লিমেন্ট আছে। জি প্লিজ। আমার মনে হয় যারা দুইটা ডিভাইস ইউজ করবেন তাদের জন্য এই কোর্সটা আরো বেশি ফ্রুটফুল হবে। একটা ডিভাইসে আপনি দেখবেন আর একটা ল্যাপটপে বা অন্য কিছুতে কাজ করলেন, হ্যাঁ, এটা তাহলে খুব ভালো একটা সাজেশন ছিল, কারণ যেহেতু আমরা বলছি ইন্টারেক্টিভ, সবাই এক ধরনের কাজ করবে, আমি দেখালাম একটাতে দেখলেন আর একটাতে কাজ করলেন, দ্যাটস এ ভেরি গুড সাজেশন। আমি মাঝে মাঝে যেটা করি, আমার তো কিছু অনলাইনে ক্লাসও থাকতো, তখন আমি যেটা করতাম, আমি একটা মনিটর কানেক্ট করে ফেলতাম, মানে আলাদা ডিভাইস না করে আরেকটা মনিটর যদি থাকে, সো আপনি মনিটরে আপনার কাজ করলেন, বা মনিটরে ক্লাসটা ওপেন করে আপনি ল্যাপটপে কাজ করলেন, সেটা হতে পারে। ওকে,
থ্যাংক ইউ ফর দ্য সাজেশন। আচ্ছা, আমরা যেহেতু অলরেডি ক্লাসটা একরকম স্টার্ট করে দিয়েছি, এখন থেকে নর্মাল কন্টিনিউশনই হবে ওইটার রেগুলার ক্লাস। সো নেক্সট উইক থেকে, দ্যাট ইজ December 1st, শুরু হয়ে যাবে আমাদের ফুল ফ্লেজ 2 ঘন্টার ক্লাস প্রত্যেক মানডেতে 8 p.m. ইস্টার্ন টাইম। আপনারা আসলে মানডে কেন চুজ করলেন, সপ্তাহের সবচেয়ে মানে কঠিন ডে স্টার্ট এটা আসলে একদমই আমার চয়েস ছিল না, সত্যি কথা বলতে। আমারও মানডেটা অনেক হেক্টিক যায়। এটা টাইম স্লট থাকে তো এক একটা, অন্যান্য ইনস্ট্রাক্টরও অন্যান্য কোর্স নেয়, সবকিছু মিলিয়ে হয়তো মানডেটা তাদের খালি ছিল স্লট, ওই হিসাবে দিয়েছে। এমনিতেও যদি এক্সট্রিমলি কোনো প্রবলেম থাকে মানডেতে, তাহলে আপনারা একটু ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে টাইমিংটা এদিক ওদিক করতে পারেন। কিন্তু আমার মনে হয় এইটা একমাত্র ফ্রি টাইম, মানে ট্রান্সফোটেকের জন্য এটা প্রবাবলি ফ্রি স্লট। থ্যাংক আপনার ইউ। যদি প্রতি মানডেতেই প্রবলেম থাকে তাহলে একটা হিউজ ইস্যু। আদারওয়াইজ একটু ট্রাই করেন অ্যাডজাস্ট করতে। No, no, it's a tough day because Monday is start the week here in USA. That's the very challenging sometimes, you know. না, আই টোটালি এগ্রি। আমি Yeah. সেটাই বললাম যে মানডেটা আমার জন্য অনেক হেক্টিক হয়ে যায়, কিন্তু আসলে যদি ফ্রি স্লট না থাকে, ওরা তো অ্যারেঞ্জ করতে পারবে না, রাইট? মানে আপনার মাধ্যমে আমাদের রিকোয়েস্ট বা আমার রিকোয়েস্ট, আচ্ছা, if any alternative days they can choose, that would be better, I think. হোয়াট অ্যাবাউট ফ্রাইডে? ফ্রাইডেতে কিন্তু আবার অনেকে একটু That's good, উইকেন্ড no মোডে problem. চলে যায়। উইকেন্ড মোডে চলে যায় মিন্স তারা তখন ক্লাস করতে চায় না, এ ধরনের কিছু ব্যাপার থাকে। সো ফ্রাইডে ইজ গুড ফর ইউ। Any other day rather than the Monday. ওকে, আচ্ছা। আর আমি একটা অড কোয়েশ্চেন জিজ্ঞেস করি, সরি। শিওর শিওর শিওর। How many students are taking this course? Like now? লাইক নাও, আই মিন হাউ মেনি আর এনরোলড, ইজ দ্যাট দ্য কোয়েশ্চেন? হ্যাঁ, 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 আজকে আমাদের ক্লাসে কতজন আছে? আমার যতদূর ধারণা 4 থেকে 5 জন। আর নর্মালি একটা ব্যাচে কিন্তু আমরা লিমিট করে দিই 8 জনের, খুব বেশি হলে প্রবাবলি 10 জন, বাট দ্যাটস দ্য ম্যাক্সিমাম লিমিট ফর ওয়ান ব্যাচ। সো আর আজকে যে মাস্টার ক্লাস, আজকে কিন্তু এনরোল ছাড়াও অনেক স্টুডেন্ট অলরেডি আছে। আচ্ছা, এখন প্রবলেমটা কি, এক একজনের এক এক দিন কনভেনিয়েন্ট হয়, হ্যাঁ। সো হয়তো আপনার জন্য সানডে, আরেকজনের জন্য সানডে হচ্ছে গিয়ে উইকেন্ড, সো তাদের উইকেন্ড প্ল্যান থাকে। এখন এই প্রবলেমটার জন্য একটা মেজরিটি যেই দিন পারে ওই দিনটা আসলে সিলেক্ট করা হয়। সো তারপরও ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখতে পারেন যে সানডেতে ইফ দে আর ওকে অর নট। আর যদি সবাই আসলে এগ্রি করে যে সানডেতে পারবে ক্লাস করতে, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। ওকে, আমি নিতে পারবো সানডেতে। সানডে আসলে খুবই প্রবলেমেটিক, রাইট, কারণ সানডে তো আসলে সানডেতে মানডের সব আগের দিন। রাইট, এক্স্যাক্টলি। সো নতুন একটা রেস শুরু করতে হয় মানডেতে, সানডেতে আবার হচ্ছে এগুলো এক্সট্রা লোড নেওয়াটা খুব ডিফিকাল্ট। তো আসলে আপনার জন্য এটা, মানে এই ইস্যুটাকে সলভ করা আসলে আপনার জন্য সম্ভব না। সো লেট ইট, এক্স্যাক্টলি। পুট ইট ফর হচ্ছে ম্যানেজমেন্ট। হুম। তো আপনাদের যদি, হ্যাঁ, আমি অন্যান্য কোর্সে আসলে দেখেছি যে ধরেন 10 জন থাকলেও দেখা যায় যে একটা দিন ফিক্স করতে গিয়ে অনেক প্রবলেম হয়, এক একজনের এক এক দিনে প্রবলেম, এক এক দিন কনভেনিয়েন্ট। সো মেজরিটি আসলে যেদিকে যায় ওই দিকটাই সিলেক্ট করতে হবে। আর দেন এগেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু বাকি দিনগুলোতে অন্যান্য কোর্স নেই, সো আমি আসলে টাইম দিতে পারবো না। টিউসডে টু থার্সডে 3টা দিন আমি আসলে একদমই টাইম দিতে পারবো না। ফ্রাইডেতে আমি ফ্রি থাকি। আর উইকেন্ড গুলো আসলে চাচ্ছি না আমি ক্লাস দিতে, উইকেন্ডে মানুষের অনেক রকম প্ল্যান থাকে। সো লেটস জাস্ট স্কিপ দ্য উইকেন্ড। তো ফ্রাইডে থেকে মানডে ইজ বেটার। সি, এইখানেই তো বুঝতে পারছেন যে এক একজনের ওপিনিয়ন আসলে ভ্যারি করে, রাইট? এক একজনের স্কেডিউল এক এক রকম থাকে। সো আই রেসপেক্ট অল দিস, বাট একটু ম্যানেজমেন্টের সাথে আপনারা যোগাযোগ করেন। আমি নাভিদ ভাইয়ের নাম্বার এখানে দিলাম, উনি তো এখনো বোধহয় অনলাইনে আছেন। সো আপনারা একটু যোগাযোগ করতে পারেন। ওরকম হলে যদি স্টুডেন্ট অনেক বেশি হয়, টু বি অনেস্ট 2টা ব্যাচ ভাগ করে দেয়া যেতে পারে, এটা একটা সাজেশন। সো 2 দিনে 2 ব্যাচ চললো, আপনাদের কনভিনিয়েন্স সেটা হতে পারে। জি, আশরাফ হক ভাই, জি বলতে পারেন। কোর্সের আমাদের আউটলাইনটা কি পাওয়া যেতে পারে, মানে when we'll get that kind? আউটলাইন ইন দ্য সেন্স একদম টপিক বাই টপিক? এক্স্যাক্টলি, মানে একটা কারণ হচ্ছে কারিকুলাম যেহেতু, আমাদের আছে, জি জি, আমরা বেসিক্যালি ওইটাই ফলো করি। এখন কিছু ওটার সাথে একটু কিছু আপগ্রেড করা হয়েছে ওটাকে, কারণ এই যে এআই এর সাথে ইন্টিগ্রেশনের ব্যাপারগুলো চলে আসছে। সো ওই আপগ্রেড করার পরে হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিব আমি। হয়তো আহ, যেভাবে আমরা কোর্স স্কেডিউলটা প্রিপেয়ার করি যে এই দিনে এটা পড়াবো, এই দিনে এটা পড়াবো, সেরকম খুব স্পেসিফিক না হলেও অ্যাটলিস্ট কোন সাব টপিক গুলো আমরা কভার করছি একদম স্পেসিফিক্যালি সেটা লেখা থাকবে, জাস্ট ফর শিওর। আচ্ছা আপু,
আপনার জুমটা, আমি মানে জুমের কলটা যদি ট্যাবে ওপেন করি মানে হুম আইপ্যাডে, হুম আর হুম আমি পাশে ল্যাপটপ ওপেন করে এক্সেলে কাজ করলাম, তাও তো হুম হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, তো খুবই ভালো হয়। সেক্ষেত্রে আপনি যদি এরকম কোনো ফাইল দেন ওপেন করার জন্য, তখন তো আচ্ছা, তাহলে আমি যেটা কিভাবে? বলি যে দুইটা ডিভাইস থাকলে দুইটার মধ্যে কানেকশনের কিছু অপশন আপনারা ওপেন করে রাখেন। মানে একদম বেসিক অপশন, লাইক মেসেঞ্জার দুইটাতে লগ ইন করে রাখলেন, বা হোয়াটসঅ্যাপ দুইটাতে থাকলো, এনিথিং, বা মেইল, আপনার দুইটা অ্যাকাউন্ট আছে বা সেম অ্যাকাউন্টে, হ্যাঁ, একটা থেকে আরেকটা, যেটাতে ফাইল ট্রান্সফার, বেসিক ফাইল ট্রান্সফার করা যায়। সো আসলে অনেকগুলো চ্যানেলই তো আছে, যেটা যে প্রেফার করে। আমি হুম। নর্মালি তো হোয়াটসঅ্যাপ অলওয়েজ আমার ফোনে থাকে, প্লাস আমি আমার ডেস্কটপে, ল্যাপটপে আর কি ইনস্টল করে রাখি। আপনার আইপ্যাডের সাথে যদি আপনার অ্যাপেল থাকে, হুম। তাহলে ও, কিন্তু আপনি তাহলে শেয়ার ফাইল শেয়ার, মিরর রাইট। স্ক্রিনিং করতে পারেন আপনি। সো তখন আর হচ্ছে দেখা যাচ্ছে আপনার ল্যাপটপ দিয়ে আসলে আপনি ইউজ করতে পারছেন, আপনার আবার অন্যটাতে ঢুকতে হচ্ছে না আর কি। আপনার ল্যাপটপ কি ওএস কি অ্যাপল নাকি অন্য কিছু? ল্যাপটপ কি উইন্ডোজ এর? আমার ল্যাপটপ হচ্ছে লেনোভা। ও জি, আচ্ছা, মানে উইন্ডোজ, রাইট। উইন্ডোজ তাহলে সিঙ্ক করবে না, হ্যাঁ তাইলে আবার হচ্ছে। সিঙ্ক করবে না, কিন্তু ওই যে হুম, ওই থার্ড তাহলে পার্টি, হ্যাঁ স্ক্রিন হিসেবে, এক্সটেন্ডেড স্ক্রিন হিসেবে আবার ইউজ করা যায় ওই ক্যাবল দিয়ে। রাইট, বা আপনি যে থার্ড পার্টি অ্যাপগুলার ইউজ করতে পারেন, যেগুলো নর্মালি আমরা মেসেজিং এর জন্য ইউজ করি। ওটাতে যদি দুইটাতে থাকে তাহলে এখানে ফাইল শেয়ার করতে পারেন, অথবা গুগল ড্রাইভ, দ্যাটস দ্য বেস্ট আমি ওয়ে। আমি যেটা করলাম যে আপনার লিঙ্কটা আমার ইমেইলে গিয়ে ড্রাফটে সেভ করে, তারপর আমি পাশে ল্যাপটপে আমার ইমেল অ্যাড্রেস ওপেন করে সেখান থেকে আমি। ও, অনেক অনেক কমপ্লিকেটেড হয়ে গেল। সেটা না হ্যাঁ। করে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নিতে পারেন দুইটা জায়গাতে। সো আমি এখন থেকে ফাইল শেয়ার করার সময় হোয়াটসঅ্যাপে দিয়ে 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 দিলাম, ওই যে যেটা লিঙ্কটা দিলাম সবাইকে। সো ওখানেই আমি তাহলে ফাইল শেয়ার করবো, মানে দুইটাতেই করবো, জুমে করব, ওটাতেও করবো, কারণ অনেকের তো সেম ডিভাইস, তো তাদের জন্য জুম। রায়না আপা, আমার মনে হয় হচ্ছে আপনার যেহেতু এটা রেগুলার প্রোগ্রাম চালাচ্ছেন, হুম হুম মানে ইউ ইউ ক্যান হ্যাভ এ কাইন্ড অফ হচ্ছে কোহোর্ট বেসিসে একটা হুম ফোল্ডার করে দিতে পারেন গুগল ড্রাইভে, রাইট সো রাইট। দ্যাট অল দ্য এক্সারসাইজ কাইন্ড অফ হচ্ছে ফাইলস উইল বি ম্যাটেরিয়ালস। দেয়ার। হুম হুম হ্যাঁ, তো ওখান থেকে দেখা গেল যে সবার আগে অ্যাক্সেস থাকলে হবে কি, সে আসলে ফাইলটা খুলে বসেই আপনার সাথে কাজ করতে পারলো। হুম, এটা খুব ভালো একটা সাজেশন। আমি রেগুলার কোর্স গুলাতে অলরেডি এটা করে রাখছি, কিন্তু এটা যেহেতু এখনো মানে ওভাবে করে স্টার্ট হয় না, আজকে মাস্টার ক্লাস। সো ভেরি গুড সাজেশন, আমি আজকে করে ফেলবো। আর ওই যে শেয়ারেবল লিঙ্কটা দিয়ে রাখবো, অ্যাক্সেসটা ওভাবে করে হচ্ছে গিয়ে লিঙ্কের থ্রুতে। সো লিঙ্কটা ওপেন করলে সবাই আসলে আগে থেকে প্রিপেয়ার থাকলো, রাইট, ফাইল টাইল নিয়ে সবকিছু রেডি থাকলো। থ্যাংক ইউ। আর আমি মানে আমার একটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স বলি, মানে জি। আই ডিড ইভেন মাই হচ্ছে মাস্টার্স ইন ডেটা সায়েন্স ব্যাক ইন বাংলাদেশ, ওকে। কিন্তু মানে দ্যাট ওয়াজ ইভেন টেকিং লাইক অলমোস্ট 2 ইয়ার্স, যেহেতু ওকে। উইকেন্ড করছিলাম। সো আচ্ছা। এখনো আমার কাছে মনে হয় যে মানে আই কুডন্ট লার্ন মাচ টু অ্যাপ্লাই ইন দ্য হচ্ছে জব সেক্টর। সো আই উইল বি ভেরি মাচ এক্সপেক্টিং লাইক আপনারা যে জিনিসগুলোকে ডিজাইন করছেন, যেমন এই যে এক্সেলের এই খুব ইজি এক্সাম্পলটা, হুম দিস ইজ হুম দিস ইজ ভেরি মাচ ইউজফুল, তাই না, জবের জন্য। সো আপনারা যদি জব ওরিয়েন্টেড যে স্কিল গুলো, বেসিক্যালি যে অপারেশন গুলো লাগে, হুম সেগুলোর উপর যদি ফোকাস করেন রেদার দেন হচ্ছে যে মেশিন লার্নিং হাউ ইট ওয়ার্কস, অথবা হচ্ছে এসকিউএল হাউ ইট ওয়ার্কস, এগুলো চাইতে হচ্ছে কিভাবে আমরা একটা প্রবলেম আছে এই ইমপ্লিমেন্ট করা যাবে। প্রবলেমটাকে হ্যাঁ এই সলভ করতে পারি। জি যদি জি জি। এরকম ভাবে হয় তাহলে মনে হয় এখানে যারা আছে সবাই আসলে উপকৃত হবে। আদারওয়াইজ হয় কি, ওই অনেক বেশি থিওরির মধ্যে প্যাচ খেয়ে দেখা যায় যে মানুষের ইন্টারেস্ট হারাই ফেলে, এবং 4 মান্থস ইজ ভেরি হচ্ছে স্কুইজড একটা টাইম, লিটল আই নো, লিটল আই লিটল নো, অ্যামাউন্ট অফ টাইম। হ্যাঁ আই হ্যাঁ, নো। আসলে ট্রুলি আপনি যেটা বলছেন যদি সেটা হয়ে থাকে যে এরপর একটা ইন্টার্নশিপের একটা জায়গা তৈরি হবে, হুম হুম তারপরে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স গ্যাদার করা যাবে। সো দিস কান্ট বি হ্যাপেন মানে আনলেস আমাদের একটা সাইড হচ্ছে আমাদের জায়গা থেকে ফুললি কমিটেড থাকা, আর 2 নাম্বার হচ্ছে আপনাদের সাইড থেকে যে স্কিল গুলো আসলে জব ফিল্ডে ইউজ করা হয়, আপনারা যদি সেগুলো পুল করে আমাদের সামনে আনেন, হুম। দেন হচ্ছে এটা একটা উইন উইন জায়গা হবে। যেহেতু আপনাদের এটা নতুন মাস্টার দ্যাটস দ্য প্রোগ্রাম, গোল। ইয়েস। হ্যাঁ যেহেতু আপনাদের এটা নতুন মাস্টার প্রোগ্রাম, হুম হুম দেন ইট উড বি কাইন্ড অফ ব্র্যান্ড প্রোগ্রাম ইভেনচুয়ালি, তাই না? এখানে যদি চারটা রাইট। পাঁচটা মানুষ এটা শিখে এটা মানে কোন একটা জায়গাতে কাজে লাগাতে পারে, ইফ দে বিকাম হচ্ছে কাইন্ড অফ অ্যাম্বাসেডার্স ফর ইউ,
হুম হুম। দ্যাটস গোনা বি আলটিমেট গোল আমার মনে হয় যে অফকোর্স আপনাদের প্রোগ্রামের। এখান থেকে কেউ যদি ইন্টারভিউতে কল পায় এবং ফাইনালি জব পায়, সেটা কিন্তু আসলে কিছুটা সাকসেসের ভাগ আমরাও নেই, টু বি অনেস্ট, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো হ্যাঁ, এটাও খুব মানে ভালো কথা। আসলে আমাদের গোলটা ওইটাই, যে এটা কিন্তু আমরা থিওরি বেসড কিছু করতে চাচ্ছি না, ইউনিভার্সিটি কোর্সের মতো কিন্তু করতে চাচ্ছি না আমরা। শুধু যে হ্যান্ডস অন করবো সেটা না, ওই যে প্রজেক্ট গুলা যেহেতু থাকবে, সো ওগুলা কিন্তু একদম ইন্ডাস্ট্রি লেভেলেরই থাকবে। সো এটার মতো 100 রোজের ডেটা সেট হবে না, ইটস গোনা বি হিউজ। হ্যাঁ, সো ওইটা যখন আমাদের পোর্টফোলিওতে দেখা যাবে গিটহাবে, ইট উড মেক মোর সেন্স, সত্যি কথা বলতে। আর একজন অ্যানালিস্টের শুধু মুখের কথায় কাজ হবে না। গিটহাব একটা ওপেন করে যদি আপনি এমপ্লয়ারকে দেখান, সেটার আসলে ওয়েট অনেক বেশি। সো আমি জানি না অন্যান্য ইনস্ট্রাক্টর একদম শুরু থেকে করে কিনা, কিন্তু আমি যেটা করব একদম গিটহাবের পোর্টফোলিও ওপেন করা, একদম কিভাবে করে এক একটা রিপোজিটরি আমরা সাজাতে পারি, আমি মোটামুটি শুরু থেকেই আপনাদেরকে ওভাবে করে গ্রুম করব। সো আপু আপু আপনি আপনার যেহেতু একটা লং টার্ম এক্সপিরিয়েন্স আছে, হুম আমি হুম। বলবো যে আপনি খুব বেশি এই ডিটেলিং গুলোতে না গিয়ে বরঞ্চ আপনি কাইন্ড অফ, আপনি যেটা বললেন না প্রথমে মেন্টরের মতো, হ্যাঁ, so you just let us know like how to do that. For example, like GitHub এ অনেক যদি আপনি দুই ভিডিও। তিনটা ক্লাসে নেন, হ্যাঁ হ্যাঁ। আমরা যদি ধরে নেই হচ্ছে আমরা 0 লেভেলে আছি, তাহলে হুম। দ্যাট ওয়ন্ট বি গুড এনাফ। কারণ হচ্ছে এটা একটু নন ট্র্যাডিশনাল ওয়ে অফ হচ্ছে শোকেজিং ইওর এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলস, তাই না? সো ওকে, আপনি যদি আমাদেরকে বলে দেন রেদার হচ্ছে হ্যাঁ GitHub-এর উপর এই যে এরকম একটা ভিডিও আছে বা ইয়ে আছে, এটা আপনারা দেখে নিয়ে, দেখে নেন। হুম হ্যাঁ হুম। দেখে নেন। আর হচ্ছে দেখে নেওয়ার পরে আপনারা যারা গ্রুপ আছেন, এটা হতে হুম। পারে যে আমরা এখানে যারা আছি বা থাকবো চার গ্রুপ পাঁচ জন স্টাডি। যারাই, হুম তারা হুম। একটুখানি গ্রুপ স্টাডির মতো, তারা যদি ফিল করে যে কোথাও স্টাক হয়ে গেছে, দেন ইউ গাইজ শুড কমিউনিকেট। তাহলে হবে কি, আপনারা খুব কম ইফোর্ট দিয়েও আপনারা যদি শুধু মেন্টরিংটা করে আমাদেরকে একটা ট্র্যাকের মধ্যে ফেলে দেন, হুম হুম। গ্রুপ তার দাঁড়াবে। এবং গ্রুপ দাঁড়ানো খুব দরকার, এটাই হয়তো একটা টিমের মতো কাজ করবে, তাই না? ওয়ার্কিং এইটা এনভায়রনমেন্টে খুব গেলে তো ভালো কথা। আলটিমেটলি টিম হিসেবে কাজ করতে হয়। সো রাইট রাইট রাইট। gonna be also that kind of হচ্ছে co-learning kind of experience. ওই ডায়নামিক্সটা যদি আপনাদের থাকে তাহলে তো মানে এই, খুবই ভালো। কারণ কি, একটা টিম হিসেবে যখন কাজ করে তখন নিজেরা নিজেদের ছোট ছোট প্রবলেম গুলো যদি সলভ করতে পারেন, হিউজ হিউজ হেল্প হয় আমার জন্য। আমার একটা কিউএ ক্লাস আসলে এভাবে করে একজন একজনকে হেল্প করে অনেক কিছু সলভ করে ফেলে, এটা খুব ভালো। আর হ্যাঁ, আপনার সাজেশনটা মাথায় রাখবো। ওটা টাইমটা কমায় দিয়ে আলটিমেটলি মানে কোর্সের জিনিসপত্র যদি বেশি কয়েকটা স্কিল আপনাদের শেখাতে পারি, বা আরো মানে আসল জিনিস, সলিড জিনিসপত্র যদি আরো বেশি কিছু আপনাদেরকে শেখাই, তাহলে আমার মনে হয় বেটার হয়। জি, I think we need some hand holdings at the beginning. Is there any kind of integration and migration of data using different tools like? Not for now. Integration and migration আসলে আহ না, আসলে এই যে স্ট্যাটিস্টিক্যাল যে এগুলোর কথা বলছেন, এগুলা ঠিক এই কোর্সের স্কোপের মধ্যে পড়ে না। বাট আমাদের একটা মডিউল থেকে আরেকটা মডিউলে যখন আমরা যাব, তখন আসলে যে লিঙ্কটা বা একটা থেকে আরেকটা ডেটা কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, এই টেকনোলজি গুলা কিন্তু আমরা আসলে শেখাবো। মানে অল দ্য মডিউলস দে আর নট লাইক সেপারেট। টু সাম এক্সটেন্ট আমরা আসলে এমন ভাবে আহ, এগুলাকে ম্যানিপুলেট করার এমন ওয়ে আসলে আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে করে যখন আপনারা সিকুয়েল জানবেন, তখন যাতে এক্সেলের সাথে একটা সিকুয়েলের যে লিঙ্কটা, ওইটাও আপনারা কাজ করতে পারেন। সো একদম খুব কোর লেভেলের যে স্ট্যাটিস্টিক্যাল টুল গুলা ইউজ করা লাগছে সেটা না, কিন্তু আমরা ইন্টার কমিউনিকেশন গুলো যাতে করতে পারি সেই চেষ্টা করব, সেই নলেজ গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, রেকর্ডিং এর ব্যাপারে ফাইনালি বলে দিই যে এটা যেহেতু মাস্টার ক্লাস, এটা ইউটিউবে থাকবে, কিন্তু হয়তো ইমিডিয়েটলি ক্লাসের শেষে আপনারা পাবেন না, প্রসেসিং এ কিছু টাইম নেয়। সো কালকে পরশুর মধ্যে চলে আসবে। একটু ইউটিউব চেক করেন, আর ট্রান্সপোর্টেক দিয়ে সার্চ দিলে চলে আসার কথা। আর কিছু কোনো কনসার্ন আমি তো দেখতে পাচ্ছি না খুব একটা। আচ্ছা, আর স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারে আরেকটা বলি, যে ডেটা সায়েন্স যে সাবজেক্টটা আছে, ডেটা সায়েন্স আসলে আহ, আসল ভাই তো জানে, এটা হচ্ছে গিয়ে মোস্টলি ওরিয়েন্টেড টুয়ার্ডস স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং অ্যালগোরিদম, সাম অফ দেম। কিন্তু যখন আমরা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কথা বলছি, সেখানে আসলে খুব ডিপ স্ট্যাটিস্টিক্স কিছু জানা লাগে না, কিছু একদম বেসিক লেভেলের মিন মিডিয়াম অ্যাভারেজ এ ধরনের কিছু জানা লাগে।
আর যখন আমরা পাইথন করব, পাইথন দিয়ে বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা আসলে আমরা ইউজ করতে পারবো। সো তখন কিছু স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগে, আদারওয়াইজ খুব যে ডিপে যেতে হবে প্রবাবিলিটি বা কিছু সিরিজের সলিউশন বের করা, ওগুলার আসলে দরকার নাই খুব একটা। ইটস অলরেডি লাইক 2 hours, ওকে। আর কোনো কোয়েরি, কোনো কনসার্ন, কোনো কিছু থাকলে বলতে পারেন, তারপরে আমরা র্যাপ আপ করবো। আমি জাস্ট একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যারা আছি কলে, হুম হুম। কে আসলে কোন স্টেটে আছি আমরা? আচ্ছা, আমি তারমিন হাসান আপুর কথা বলতে পারি। শি ইজ এনরোলড, রাইট আপু? জি, আচ্ছা, আরেকজন। কোথায় কোথায় উনি? সাউথ ক্যারোলাইনা। সাউথ ক্যারোলাইনা, ভেরি ক্লোজ টু মি। ওকে, নর্থ ক্যারোলাইনা। ওকে হুম। ওকে, আশরাফ ভাই, আপনার একটু ব্যাকগ্রাউন্ডটা যদি জানতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। সরি, আমি ব্যাকগ্রাউন্ডটা না বলি, আমি অনেক কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ডের মানুষ। ওকে। অনেক বেশি পড়াশোনা করছি, আমি এখন সব জায়গাতে একটুখানি শিখতে শিখতে চাই। হ্যাঁ, আচ্ছা, ডু ইউ হোল্ড এ পিএইচডি অর সামথিং? করছি এখন, অলরাইট। হুম, বুঝতে শেষ পারছি। বয়সে আর কি। হ্যাঁ, না না, এটার কোনো কথা না, মানুষ তো 60-তে গিয়েও পিএইচডি করে, ইট ডাজন্ট রিয়েলি। ওরকমই আর কি অবস্থা। আচ্ছা, আর কোনো একটা কোয়েশ্চেন ছিল, আমি বোধহয় অ্যান্সার করিনি। ও, সিকিউরিটি, ডেটাবেস সিকিউরিটি। নট রিয়েলি, একটু রেলিভেন্ট হয়ে যায় আসলে কোর্সটার জন্য। বাট ডেটাবেসের মোটামুটি যেগুলা যতটুকু রেলিভেন্স আমরা এই কোর্সটার সাথে রাখতে পারি, সেটা কোয়ারিং থেকে শুরু করে ডেটা ক্লিনিং, ডেটা প্রসেসিং এর যতটুকু আসলে আমরা করতে পারি, আমরা ততটুকু ডিপে যাব। সিকিউরিটি লেভেলটা হয়তো অতটা টাচ করা হবে না। প্রবাবিলিটি, ইট ইজ হার্ড টু ক্যালকুলেট আসলে। বাট আমি আসলে খুব ভালোই প্রসপেক্ট দেখি, টু বি অনেস্ট। মানে এটা শুধু মাস্টার ক্লাস হিসাবে বলছি না বা রেকর্ড করার জন্য বলছি না, আমি সত্যি কথা বলতে অনেক ভালো প্রসপেক্ট দেখি। এবং আমি ইনিশিয়ালি নিজেও খুব সারপ্রাইজড হয়েছি, কারণ আমার ধারণা ছিল এই জবগুলো হয়তো আস্তে আস্তে ফেড আউট হবে এআই এর সাথে সাথে। বাট জিনিসটা একদমই সেটা না। রিসেন্টলি এআই এর কিছু বাজে রেপুটেশন তৈরি হয়েছে, কিছু আসলে ভুল রেজাল্ট আসছে কিছু বড় বড় সেক্টরে, কানাডিয়ান এয়ারলাইন্স থেকে শুরু করে আরো অনেক জায়গায়। সো আমার মনে হয় এখনো অনেকগুলা গ্যাপ আছে যেগুলা হিউম্যান দিয়ে আসলে ফিল করার প্রয়োজন। সো আমাদের দরকার, আমরা যদি আসলেই স্কিলড হতে পারি, আমাদেরকে ইন্ডাস্ট্রির দরকার, টু বি অনেস্ট। আর আমি জানি না সবাই এখানে বাঙালি, রাইট? সো আমি একটা জিনিস বলি, আমাদের মাইন্ডটা আসলে সামহাউ অ্যানালাইটিক্যাল জিনিসপত্র খুব ইজিলি ক্যাচ করতে পারি আমরা। মানে আলহামদুলিল্লাহ, আমাদেরকে হয়তো ওভাবে করে আমাদের ছোটবেলা থেকে আমাদের ছোটবেলা থেকে আমরা প্যাচ আপব্রিঙ্গিং। শিখি আর কি, প্যাচ শিখে এক্স্যাক্টলি। সো একটা গ্রাফ দেখে আমরা চট করে যে জিনিসটা বুঝতে পারি, অনেক আহ, দেশের মানুষজন হয়তো পারে না। এটা আমার নিজের চোখে দেখা। ওদের হয়তো অন্য অ্যাডভান্টেজ আছে যেটা আমাদের নাই, বাট আমরা কিছু অ্যানালাইটিক্যাল জিনিসে অনেক এগিয়ে থাকি ওদের থেকে। সো আমরা এটাকে কেন ইউজ করি না, এই জিনিসটা আমরা ইউটিলাইজ করতে চাই। আমরা এই সেক্টরে আসলে ভালো করতে চাই। আর আমি যখন ট্রান্সপোর্টকে জয়েন করি, আমি একটু ছোট করে মোটিভেশনটা বলি। আমার একটা বড় গোল ছিল যে আমরা কেন ইন্ডিয়ানদের মতো একটা বড় কমিউনিটি হতে পারি না আমাদের টেক মানুষজনকে নিয়ে, যারা আমরা টেক সাইডে কাজ করতে চাই বা অলরেডি করছি, আমরাও তো করতে পারি। সো প্লিজ, সবাই একটু কমিটেড থাকেন, আমরা যাতে ভালো কিছু করতে পারি সবাই একসাথে। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ ভাই। সবাই মিলে আসলে যদি একটা গোল ঠিক করা যায় তাহলে অ্যাচিভ করাটা ইজি। কারণ আসলে এখন যে রকম পরিস্থিতি এবং নলেজ যেরকম ডাইভার্স, একার হুম, পক্ষে আসলে পুরো যুদ্ধটা করে ফেলা সম্ভব না, এটা সব ক্ষেত্রেই। এক্স্যাক্টলি। আমি একটু বলতে চাচ্ছিলাম আপু, জি, উইথ শিওর। ডিউ পারমিশন। অফকোর্স, আসলে প্লিজ। আসলে আমরা জাতি হিসাবে তো একটা ডিভাইডার রাখার চেষ্টা করি সব সময়। অলওয়েজ এজন্য অলওয়েজ। সেই জন্য আমরা ফ্যামিলি, পারিবারিক বলি বা সামাজিক বলি, রাজনৈতিকভাবে তো বিশাল। এসব কারণেই আমরা একটা জাতি হিসাবে মানে সবাই আপ স্টিয়ার হয়, আমরা ডাউন স্ট্রিমে যাচ্ছি মনে হচ্ছে অনেকটা, অনেক ক্ষেত্রে। মানে আমাদের উপলব্ধি খুব কম। তো সে আমরা জায়গায় আপনার একজন আরেকজনকে আপনার হেল্প করতে হ্যাঁ, চাই না, অনেক প্রবলেম আমাদের আসলে। আপনার যে ড্রাইভটা, আই অ্যাপ্রিসিয়েট ইউর ড্রাইভ। ইটস রিয়েলি ফ্রম, আই থিংক ইটস ফ্রম ইউর হার্ট, যেটা জি ভাই। আমিও চিন্তা করি। জি, থ্যাংক আমিও ইউ। এক সময় না, এখনো কাজ করি, হুম হুম। ক্রাইমে, দুর্নীতির এক বিপক্ষে কাজ করি গত 25 বছর যাবত। ও ওয়াও। আচ্ছা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে ও সম্পৃক্ত, নাইস। আচ্ছা আচ্ছা যদিও জব হিসাবে না, ইটস মাই প্যাশন, বা এটা বলতে পারেন সোশ্যাল ওয়ার্ক। আচ্ছা আচ্ছা। সে কারণেই দেশের বাইরে, হুম হুম। মিডল এজে বা আরো পরের এজে বলা যায়। যাই হোক, সেগুলা না শেয়ার করি, বাট না, এইজ আপনার হিসাবে বলতে মোটিভেশনের। গেলে ভাই আমারও কিন্তু অনেক এইজ, তো এগুলা আসলে আমরা নাই বলি, না এগুলা না, এনকারেজই তার মানে এখানে করে। আমরা এজড পিপল আছি, সো মোরালেস, তো ইয়েস। হ্যাঁ। we can count us মানে in your team as well, হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। না, অনেকেই 50+ হয়তো আছে, বাট 50 ইটস এ নাম্বার, নাথিং এলস আই থিঙ্ক। এক্স্যাক্টলি। হ্যাঁ, একটা মাইন্ডসেট, ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। এই জন্যই না শিখতে আসে, তাই না? তা না হলে যে বাচ্চা কাচ্চা রেখে এখন তো মানে ঘুমানোর প্রিপারেশন নেওয়ার কথা, বাট উই আর হ্যাঁ গিভিং সেটাই, টাইম রাত হয়ে গেছে তারপরও মানুষজন সবার টাইম জন্য, তো দিচ্ছে তাই না। না? আমার মনে হয় তাহলে একটা কোর্সে সবাই মিলে কমিটমেন্ট করতে পারি যে আমরা ভালো কিছু চাই, ভালো কিছু করব, নট অ্যালন, টুগেদার। দ্যাটস দা এক্স্যাক্টলি। স্পেশাল মোটিভেশন। এটা খুব ভালো কাজ করবে আর কি, হ্যাঁ, যদি ইটস আমরা নিড টু যতটুকু বি, শিখি ভালো। হ্যাঁ, খুবই ভালো যেটুক শিখি স্পিরিট। পারফেক্টলি শিখি, যাতে যেটা। এবং এবং আপনি দেখেন খান ভাই, আপনি আমি জাস্ট ইন্টারাপ্টিং ইউ, মানে এই যে রায়না আপা, উনি একা ধরেন আমাদেরকে কতটুকু টাইম দিতে পারবে, তাই না? বাট আমরা যদি আমাদেরকে ধরেন, রায়না আপা আমাদেরকে 2 ঘন্টা টাইম দিল বা 3 ঘন্টাই টাইম দিল আমাদের এক্সট্রা খাতিরের জন্য, মনে করেন, যেহেতু আমরা তার কাইন্ড অফ প্রথম ব্যাচের মতো যদি হই, কিন্তু আমরা ভালো যদি ধরেন কথা। আমাদেরকে একটু করে টাইম দেই, তাহলে কিন্তু এই 3 আওয়ার্স ক্যান বি হচ্ছে 6 আওয়ার্স উইকলি। এবং আপনার মানে আমরা যদি আসলে এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাই, মানে উই আর অলরেডি লেট, বাট আমরা যদি এখন নিজেদেরকে এই টাইম কমিট না করি যে অন্তত উইকলি আমরা যদি 5 to 6 আওয়ার যদি স্পেন্ড না করি, ইউ গোনা লার্ন নাথিং আউট অফ দিস। মানে যেটা হচ্ছে এক্স্যাক্টলি। আমার আমার রিয়েলাইজেশন, ওই যে আমি 2 বছর ধরে এইসব পড়াশোনাতে গোতাগুতি করছি, তো তারপরে এখন মনে হয় যে আমি আসলে কিছুই শিখি নাই। তো এই জন্য আবার এখানে আসা, যে দেখা যায় আসলে কারা আসলে জবে আছে, কারা এই ফিল্ডে জবে যারা আছে, তাদের কাছ থেকে আসলে ভালো শেখা যাবে। দ্যাটস দ্য কাইন্ড অফ মোটিভেশন টু কাম ইন, লেটস সি। বাট যেটা বললাম সেটা হচ্ছে আমরা যদি আমাদের নিজেদেরকে একটুখানি হেল্প করি, যেন আপনি কোথাও আটকে গেলেন, জাস্ট একটা টেস্ট করে রাখলেন যে আমি স্ট্রাগলিং ওভার দেয়ার, দেন প্রবাবলি যদি আমি জানি আমি হেল্প করলাম, অন্য কেউ জানলে অন্য কেউ একটু হেল্প করলো, আমাদের নিজেদেরও একটা ছোটখাটো টেম্পোরারি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতেই পারে, নট ফর হ্যাঁ হ্যাঁ, মানে মানে এভার। বড়টার ছাড়াও আপনাদের নিজেদেরও একটা থাকতে পারে, রাইট? না না, হ্যাঁ, গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই, সেটা সেই ইতিহাসের আরো কয়েকশো বছর বা কয়েক হাজার বছর আগে থেকেও হয়ে আসছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। জি ভাই। দ্যাটস দা বিউটি অফ দা লার্নিং, এটা বলা হয় গ্রুপ স্টাডি। আর আমি সো অন্য কোর্সেও দেখেছি যে ওরা যদি স্টাক হয়ে থাকে তাহলে আসলে না প্রোগ্রেস হয় না। সো ওই মানে শাইনেসটা বা ওই আড়ষ্টতার ভেঙে কোথাও স্টাক হলেই যাতে আমরা অ্যাপ্রোচ করি যে আচ্ছা আমি এই জায়গায় স্টাক, আমি জানি হয়তো এটা হয়তো সিলি হতে পারে অনেকের জন্য, কিন্তু প্লিজ আমাকে কেউ হেল্প করো, বা আমাদের ইনস্ট্রাক্টর প্লিজ আমাকে হেল্প করুন, আহ, যাতে করে এই ছোট প্রবলেমটা হলো সলভ করা যায়। সো প্লিজ। এক্সেলের আপনি যেগুলো আজকে দেখালেন সেগুলা চেয়ে আরো অনেক বা ইনডেপথ হয়তো জানি, বাট সেটা ইস্যু না। আমি কিন্তু সবার সাথে পার্টিসিপেট করেছি, তো মনে থ্যাংক হলো ইউ। যে হ্যাঁ, ইটস এ গুড ওয়ে টু রিস্টার্ট দ্য না লার্নিং। আসলে ভেরি বিগিনিং তো আমি হুম প্রথমেই এক্স লুকআপ হুম, বা পিভট টেবিল দিয়ে হ্যাঁ স্টার্ট সেটাই। করতে চাচ্ছিলাম না। না, অনেকে হয়তো সেটা বুঝতেও পারবে না, যারা হ্যাঁ একটু হ্যাঁ, ওটার বিগিনার জন্য। আছে তাদের জন্য হয়তো এক্সেলের একটু হয়তো ফর্মুলা গুলা বিশেষ করে হুম একটু হুম জেনে হুম। নিতে হবে। রাইট। ওকে, আমার মনে হয় আর কোশ্চেন নাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। আর আচ্ছা, মোরালে সবাই বোধহয় ইস্টার্ন টাইম জোনের। আচ্ছা তাহলে আর দেরি না করি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসলে খুব ভালো লাগলো। জি, ভালো থাকবেন আপা। হ্যাঁ, গুড নাইট। আপনারাও ভালো থাকবেন। ওকে, সবাই গুড গুড নাইট। নাইট। জি, আসসালামু আলাইকুম। বাই।